উপস্থিত গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আহ, আজকে যেই আপনারা তো নিশ্চয়ই এখানে গত বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করেছেন আমাদের 31 দফা নিয়ে। বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য রেখেছেন। ঢাকা থেকে যে সকল প্রশিক্ষকবৃন্দ গিয়েছেন ওনারা আপনাদের সামনে বক্তব্য রেখেছেন বা আপনাদের অনেক প্রশ্নের উত্তরও ওনারা দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেশ এবং দেশের মানুষকে ঘিরে যে 31 দফা দিয়েছি এটি দেশের সামনে উপস্থাপন করা। আপনারা হচ্ছেন এই দলের সৈনিক। এই দলের সৈনিক হিসাবে আপনাদেরকে যদি আমরা এই ব্যাপারে ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারাও একই সাথে দলের যেই পরিকল্পনাটা, অর্থাৎ মানুষের কাছে পৌঁছে দেওয়া 31 দফা কি, কেন, কাদের জন্য কি আছে এর মধ্যে, এই বিষয়গুলো আপনারা আমাদেরকে সহযোগিতা করতে সক্ষম হবেন। এখন আসি প্রশ্নের ব্যাপারে। লিংকন, আপনি আরেকবার আমাকে প্রশ্নটা বলবেন, কি ছিল আপনার প্রশ্নটা? জি, প্রশ্নটা ছিল আমাদের 25 নং দফায় যে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য নিড বেসড এবং স্কিল বেসড বা নলেজ বেসড এডুকেশনের কথা বলা আছে। এর পাশাপাশি তাদেরকে আপনার দেশপ্রেম, নেতৃত্ব এবং ডিসিপ্লিন এই ব্যাপারগুলোতে উদ্বুদ্ধ করার জন্য আপনার পাশাপাশি আমরা স্কাউট, বিএনসিসি, আধা সামরিক বা ক্রীড়া বা এই ধরনের কোনো কিছুকে আমরা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করতে পারি কিনা। আচ্ছা, আপনার এখানে খুব সম্ভবত প্রশ্নের ভিতরে দুটো ভাগ আছে। যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখন আমরা দেখছি যে এই শিক্ষা ব্যবস্থাতে শিক্ষা পাচ্ছে ছেলেমেয়েরা, কিন্তু একটা স্টেপের পরে যখন মোটামুটি শেষ হয়ে আছে তখন তাকে তার একটা কোনো কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা, এখন আর এর বাইরে ডিসিপ্লিন করার জন্য খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে একটা জাতি যদি ডিসিপ্লিন না হয় তাহলে সেই জাতি সামনে এগোতে পারে না। এবং যেহেতু যাদেরকে নিয়ে আপনারা কথা বলছেন তারাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, তো দেশের ভবিষ্যৎ যদি ডিসিপ্লিন হতে পারে অবশ্যই আমরা দ্রুত সামনে এগোতে পারবো জাতি হিসাবে। তো এখন দ্বিতীয় প্রশ্নের প্রথমে যদি উত্তর দিতে হয়, আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত যে আমরা আগে যেরকম দেখেছি যে রোভার্স ছিল, স্কাউট ছিল, গার্লস গাইড ছিল, বিএনসিসি ছিল, বিভিন্ন যে এই যে আম, এই 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 সংগঠনগুলো যে কাজ করতো, এর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের স্কুল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রী ছেলেমেয়েরা ডিসিপ্লিন সহ জীবনে চলতে গেলে বিভিন্ন রকম বিষয় আছে যেই বিষয়গুলো সম্পর্কে তারা একটা অভিজ্ঞতা অর্জন করত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে জনগণের ভোটে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, এই বিষয়টিকে আমরা আবার পুরো দমে স্কুল কলেজগুলোতে চালু করব। এবং আমরা চেষ্টা করব, খুব সম্ভব আমরা এভাবে চেষ্টা করব যে আমাদের স্কুল কলেজগুলোতে যখন সামার বা উইন্টার ভ্যাকেশন হয় ওই ভ্যাকেশনটাতে আমরা এই বিষয়টাকে সামনে নিয়ে আসব। এতে করে হয়তো বাচ্চারা একটু মনে কোনো হতে পারে যে ভ্যাকেশনে ছুটি কমে যাচ্ছে, কিন্তু ভ্যাকেশনটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব যে এই ভ্যাকেশন আমরা ভাগ করে নিব। ভাগ করে নিয়ে আমরা উম, দেশের বিভিন্ন পর্যায়ে স্কুল কলেজ, অর্থাৎ একটা যেমন ধরেন যখন উইন্টার ভ্যাকেশন হবে, উইন্টার ভ্যাকেশনটা যদি 6 সপ্তাহ হয়, মোটামুটি 6 সপ্তাহের সময় যে কোনো 2টা সপ্তাহ আমরা এমনভাবে করব যাতে কম বেশি পুরা দেশের স্কুল কলেজের বাচ্চারা এইরকম প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করতে পারে। অবশ্যই এটা প্রয়োজন। এটা গেল একটি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর। আচ্ছা, প্রথম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যদি একটা ছেলে বা একটা মেয়েকে আমরা একাডেমিক কম বেশি শিক্ষা দিলাম, পড়তে জানে, লিখতে জানে, সব কিছু হলো, কিন্তু তার যদি অন্য কোনো কোয়ালিটি বা কোয়ালিফিকেশন না থাকে, খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর এখন দেশের ভেতরেই বলেন দেশের বাইরেই বলেন, আহ, কোনো জায়গায় কোনো রকম কর্মসংস্থান ভেরি কম্পিটিটিভ এখন। কাজেই যে কোনো মানুষের অনেক বেশি নর্মালের থেকে অনেক বেশি তার কোয়ালিটি থাকতে হবে। এর ব্যাপারটা ডিটেল আমি সংক্ষেপে সবাইকে বলার চেষ্টা করছি যেটি আমাদের চিন্তা আছে। প্রথমেই আমাদের আমি মনে করি এবং আমরা যারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি আমরা সকলে মনে করি
যে আমাদের প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থাটাতে আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে, কেন এটি হচ্ছে বুনিয়াদ, এটি হচ্ছে বুনিয়াদ শিক্ষার। তো প্রথমে আমরা যেটা করতে চাই, আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন তাদের ব্যাপারে দুটো বিষয়কে আমরা খুব সিরিয়াসলি অ্যাড্রেস করতে চাই। একটি বিষয় হচ্ছে স্বাভাবিকভাবেই প্রাইমারি স্কুলের শিক্ষক, সেকেন্ডারি স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, যেটাই হোক না কেন, মানুষের তো জীবিকা, অর্থাৎ তার তো চলতে হবে, সমাজের জীবনে পরিবার নিয়ে চলতে হবে। এখন তাকে আমাদের সেই মিনিমাম সাপোর্টটা দিতে হবে। আমরা যেটা খেয়াল করেছি, যেটা দুঃখজনক, আমরা এটি থেকে চেষ্টা করব বের করে নিয়ে আসতে। সেটি হচ্ছে যে আমরা খেয়াল করেছি প্রাইমারি স্কুলের শিক্ষকরা শিক্ষকতা করছেন, স্কুলে যাচ্ছেন, কিন্তু স্বাভাবিকভাবে সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে তাকে যেই অর্থনৈতিক সহযোগিতা বা বেতন হিসেবে বলে যে যেটাই দেওয়া হোক না কেন, সেটি এনাফ না তার জন্য বর্তমান প্রেক্ষাপটে। তাকে হয়তো সেকেন্ড আরেকটা কাজ করতে হয় সংসারটা চালানোর জন্য। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে আমরা আমাদের বাজেটে এখানে বাড়াবো, অ্যালোকেশনটা আমরা বাড়াবো। বাড়িয়ে আমরা প্রথমেই চেষ্টা করব তাকে সামাজিকভাবে অর্থনৈতিক সাপোর্টটা তার বাড়ানোর জন্য, যাতে শিক্ষককে কোনো তাড়াহুড়োর মধ্যে না থাকতে হয় যে আমি ক্লাসটা শেষ করে আমাকে গিয়ে দোকানে বসতে হবে, অথবা আমাকে গিয়ে প্রাইভেট টিউশনি করতে হবে, অথবা আমাকে গিয়ে খেতে কাজ করতে হবে। এই প্রয়োজনটা যাতে তার না থাকে, অর্থাৎ তাকে প্রথমে এই কমফোর্টটা দেওয়া, অর্থনৈতিক এবং সামাজিকভাবে তাকে একটা স্ট্রং সাপোর্ট দেওয়া। এটি গেল এক নম্বর। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থার মধ্যেই চেষ্টা করব শিশুদের অন্য অন্য আর কি কোয়ালিটি আছে সেটিকে বের করে নিয়ে আসা। আমরা ধরেই নিচ্ছি আজকে যে প্রাইমারি স্কুলের একজন শিক্ষার্থী, সে ভবিষ্যতে বড় কিছু একটা হবে, এবং সে যাতে বড় কিছু হতে পারে তার জন্য প্রথম থেকে আমাদের চেষ্টা করতে হবে। এখন সে দেশেই থাকুক আর বিদেশেই থাকুক, আমাদের যেটা পরিকল্পনা আছে যে আমরা প্রাইমারি সেকেন্ডারি উভয় জায়গাতেই আমরা ভাষার উপরে প্রথমে জোর দিব। বাংলা আমরা, আমাদের ভাষা আমরা বাংলায় বলছি, স্কুলের সিলেবাসে ইংরেজি আছে, কিন্তু সেখানে আমরা এমফেসাইজ দেবো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আরো রিচ করার চেষ্টা করবো, মানে যেই সিলেবাসটি আছে রিচ করা। এরপরে আমরা সেকেন্ড এবং থার্ড আরেকটি ভাষা তার ভিতরে আনতে চাই। হতে পারে আমরা সরকার থেকে কতগুলো ভাষা, যেমন হতে পারে চাইনিজ বা ম্যান্ডারিন, ম্যান্ডারিনে যেহেতু এখন প্রয়োজনীয়তা বেশি, হতে পারে জার্মান, ইটালি, ফ্রেঞ্চ, অ্যারাবিক, এগুলো ভাষা 6-7টা ভাষা থাকবে। এখন সে হয়তো প্রথমে প্রাইমারিতে প্রথম 2-3 বছর হয়তো সে জার্মানি শিখলো, তারপরে যখন ওটার কোর্স তার কমপ্লিট হবে, তারপরে সেকেন্ডারিতে গিয়ে সে হয়তো আরেকটা ভাষার উপর দখল। অর্থাৎ একটা বাচ্চা যদি বড় হতে হতে মিনিমাম 4টা ভাষার উপরে, নিজের ভাষা তো আছে, এর বাইরে 3টা ভাষার উপরে যদি তার দখল থাকে, আমরা বিশ্বাস করি যে আহ, সে পৃথিবীর যেখানে যাবে মোটামুটি সে একটা কিছু করে নিতে পারবে, কারণ ভাষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি সে বিদেশে যায়। এটা গেল এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা শিশুই কিন্তু কোনো না কোনো ক্রীড়ার ব্যাপারে আগ্রহী। কেউ ব্যাডমিন্টন, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ বাস্কেটবল, কেউ ভলিবল, সেটা ছেলে হোক মেয়ে হোক। ছেলে মেয়ে আমাদের সামাজিক প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করে ছেলে মেয়ে উভয়ের উপযোগী আমরা কতগুলো স্পোর্টস দিয়ে দিব। এই স্পোর্টসটা তাকে করতে হবে, সে তার পছন্দ মতন নিবে বাচ্চাটা, তার পছন্দ মতনই সে ডিসাইড করবে সে ফুটবল খেলবে না ক্রিকেট খেলবে না ভলিবল খেলবে না ক্যারাম বোর্ড খেলবে, কি খেলবে, কিন্তু তাকে এটা খেলতে হবে। এবং এটার মানে পাশ ফেলের মতন এটার পুরো নাম্বার থাকবে। অর্থাৎ সে যখন খেলাধুলা করবে ফিজিক্যালি কিন্তু সে স্ট্রং হবে, খেলাধুলা করলেও মেন্টালিও সে স্ট্রং হবে। এটা গেল একটি। আমাদের কম বেশি প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু কালচারাল গুণ থাকেই, এটিকে প্রপারভাবে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমরা স্কুলে যেটা রাখতে চাইছি সেটা তার যেটা হবে কোনো না কোনো একটা বাদ্যযন্ত্র অথবা গান অথবা কেরাত প্রতিযোগিতা, যেটাই হোক, বাচ্চাটাকে একটা শিখতে হবে। শেখার মাধ্যমে তার এই কোয়ালিটিটা নিয়ে আসতে হবে, আর্টের কোয়ালিটি থাকবে। একটি জিনিস আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, এই বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে, বিভিন্ন রকম মতামত আছে কি সেটি। দেখিন দেখেন, আহ, আমরা প্রায় বলি আমাদের বক্তব্যে, আমরা একটি মানবিক সমাজ গড়তে চাই, আমরা একটি মানবিক দেশ গড়তে চাই। অর্থাৎ মানুষের মধ্যে মানুষের মধ্যে মায়া থাকতে হবে, মানুষের মধ্যে এই জিনিসটা থাকতে হবে, সফটনেসটা থাকতে হবে। আমরা তো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে, তাই না? আশরাফুল মগ বলা হয় আমাদেরকে। তো এখন বিষয় হচ্ছে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর যে সৃষ্টি দুনিয়া,
এই দুনিয়ার বাকি যা কিছু আছে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আল্লাহ সেই সৃষ্টিগুলোর প্রতি যত্ন নেওয়া। যে জিনিসটা আমরা চিন্তা ভাবনা করছি, আমরা হয়তো প্রত্যেকটা ক্লাসে, আমরা প্রাইমারি ক্লাসে হোক, সেকেন্ডারি স্কুলে হোক, প্রাইমারি স্কুলে হোক, প্রত্যেকটা ক্লাসে হয়তো 3-4 জনের একটা গ্রুপ তৈরি করব বাচ্চাদের। এই গ্রুপটা কি করবে? এই গ্রুপটা যেটা করবে সেটা হচ্ছে তারা বন্ধুরা মিলে ডিসাইড করে নেবে, কেউ হয়তো একটা বিড়াল, কেউ হয়তো একটা ছাগল, কেউ হয়তো একটা মুরগি, কেউ হয়তো একটা হাঁস, এরকম একটা কিছু তাকে পালতে হবে। সে সেটার যত্ন নেবে, সে সেটাকে বড় করবে, সে সেটা দেখভাল করবে। আমরা ধারণা করছি যে এর ফলে যেটা হবে, তাদের মধ্যে আস্তে আস্তে মানবিক গুণটা বৃদ্ধি পাবে। সেটাই মানুষের প্রতি মানুষের হোক, প্রকৃতির প্রতি হোক, মানুষের আরো সফট হবে, সহনশীলতা হোক বা দরদ হোক, জিনিসটা বৃদ্ধি পাবে। অর্থাৎ তাকে মোর মানবিক বিষয়টিকে তার ভিতরে আরো নিয়ে আসা। তো এই যে সংক্ষেপে যেটা আমি বললাম, এইভাবে আমরা মনে করি তাদের মধ্যে যদি এই কোয়ালিটিগুলো আমরা দিতে পারি, অর্থাৎ আপনি যেটা বলছেন শিক্ষা, অর্থাৎ উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, তাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে প্রথমে যদি আমরা এই জিনিসগুলা, প্রত্যেকের মধ্যেই কোয়ালিটি আছে, কিন্তু এগুলাকে যদি আমরা আস্তে 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 ধীরে ধীরে দিয়ে দিতে পারি, তাহলে উৎপাদনমুখী। এখন এর মধ্যে অনেকে বলতে পারেন সেগুলা স্কুল লেভেল, সেকেন্ডারি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল হিসেবে আসবে, যেটা আপনার ভোকেশনাল ট্রেনিং, সেগুলা যেটা আছে সেটা নর্মালি ইনক্লুড হতে থাকবে। ক্লাস বাড়ি বা সিলেবাস বাড়ি বা সেশন বাড়ি, সেগুলো ইনক্লুড হতে থাকবে। এর বাইরে আমরা এই জিনিসগুলোকে ইনক্লুড করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি মোটামুটিভাবে এই জিনিসগুলোকে যদি আমরা পুরোপুরিভাবে চালু করতে সক্ষম হই, এটির ফল 2, 4, 5 বছর পাওয়া যাবে না। একটা বাচ্চা ক্লাস একদম নার্সারি 1 থেকে শুরু করে যখন সে ইন্টারমিডিয়েট ক্রস করবে বা ডিগ্রি ক্রস করবে, তখন মোটামুটিভাবে এটা সে যখন কর্মস্থানে চলে যাবে, তার আপনি একটা জেনারেশনের পরে আস্তে আস্তে এটার একটা পজিটিভ রেজাল্ট আপনি পাওয়া আরম্ভ করবেন। এটা একটা লং টার্ম প্রজেক্ট। আমি জানি না লিঙ্কন, আমার কথায় আপনি কতটুকু কনভিন্স হয়েছেন? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কুড়িগ্রাম জেলা, এবিএম মোশাররফ হোসেন, কুড়িগ্রাম জেলা থেকে প্রশ্ন মাননীয় চেয়ারম্যান, কুড়িগ্রাম জেলা এই পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মোখলিসুর রহমান, আহ্বায়ক উপজেলা বিএনপি রাজীবপুর। মোখলিসুর রহমান, জি, আপনি আপনার প্রশ্নটি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম। মখলিসুর রহমান, আহ্বায়ক উপজেলা বিএনপি। মাননীয় চেয়ারপারসন, আমি এমন একটি ভূখণ্ডের সন্তান যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার পরপরই মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রৌমারীতে দীর্ঘ সময় অবস্থান করেছেন। আমরা তো জানি ফ্যাসিস্ট সরকার মুক্তিযোদ্ধাকে একদিকে অপমান করেছেন, তাচ্ছিল্য করেছেন, অবজ্ঞা করেছেন জিয়াউর রহমানকে। আরেকদিকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গলা ফাটিয়ে একটা সস্তা তাবিজ বিক্রি করেছেন দেশ বিদেশে। এখন জিয়াউর রহমান যেহেতু একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ঘোষক, আমাদের নেতা, রৌমারী হলো সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের লাইট হাউস বলি আমরা। সেই রৌমারীকে ঘিরে জিয়াউর রহমানের মর্যাদা বৃদ্ধি করার জন্য বাড়তি কোনো পরিকল্পনা আপনার আছে কি না? আর দ্বিতীয় প্রশ্ন আমার একটি। প্রশ্ন ওয়ান। ধন্যবাদ ভাই, একটাই প্রশ্ন। থ্যাংক ইউ। ধন্যবাদ মোখলেস সাহেব আপনার প্রশ্নের জন্য। আহ, দেখুন, মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য, মুক্তিযুদ্ধের যে গুরুত্ব, গাম্ভীর্যতা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, এটি হচ্ছে আমাদের এরা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। এবং মুক্তিযুদ্ধ হচ্ছে এই দেশের, যতদিন এই বাংলাদেশ দুনিয়ার বুকে টিকে থাকবে, সবচেয়ে বড় একটি ঘটনা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্য। কাজে স্বাভাবিক এটাকে আমরা যে কোনো মূল্যে, যে কোনোভাবে, সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ, এটিকে আমরা আপহোল্ড করবই। শুধু রৌমারীতে না, রৌমারী সহ এরকম দেশের বিভিন্ন জায়গায় যেখানে মুক্তিযুদ্ধের ঐতিহ্য রয়ে গিয়েছে, সেটাকে যতটুকু সম্ভব চেষ্টা করা। একই সাথে প্রতিটি মুক্তিযোদ্ধাকে তাদের স্ব মর্যাদা প্রদান করা, আমাদের এটিই লক্ষ্য। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের প্রথম বেসামরিক সরকার চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বৌমারীতে। এমনকি ওখানে এর জন্য আলাদা গুরুত্ব আছে। ইউজ করা হয়েছিল ট্যাক্সেশন সিস্টেম, মানে বাংলাদেশের প্রথম ট্যাক্সেশন সিস্টেম ওখানে শুরু হয়, জি জি জি। যখন অন্য জায়গায় যুদ্ধ চলছে। জনাব শফিকুল ইসলাম বেবু, এই মাইকটা দেন। এই মাহাদি, এই মাইকটা দিলে হবে।
প্রিয় নেতা, আপনাকে বহুদিন পর দেখলাম, বেশ ভালো লাগছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি 29 নম্বর দফায় বলেছেন যে জলোচ্ছ্বাস, ভূমিকম্প এবং নদী শাসনের জন্য আপনি বলেছেন, কিন্তু আমাদের কুড়িগ্রাম অন্যান্য জেলার চেয়ে একটু ভিন্ন। এখানে 70.8% লোক দরিদ্র, 53.2% লোক হতদরিদ্র, অর্থাৎ রাতে ঘুমায়, দিনে কি খাবে জানে না। 57% লোক এবং বিভিন্ন রোগ বালাই নিয়ে ঘুরে বেড়ায়। এবং এই যে অবস্থা, এটা মূল কারণ হলো আমাদের কুড়িগ্রামে 850 বর্গ কিলোমিটার চর রয়েছে এবং 16টি নদী রয়েছে। এই 850 বর্গ চরে বাস করে প্রায় 5.5 লক্ষ মানুষ। এবং আপনি 74 সালে এই যে 15 লক্ষ লোক মারা গিয়েছিল সারা বাংলাদেশে, তার মধ্যে মনে হয় কুড়িগ্রামে সবচেয়ে বেশি মারা গিয়েছিল। সেই যে দারিদ্র, ভঙ্গা যে তিলক, এখন আমরা কেটে উঠতে পারিনি। মূল কারণ হলো চরের মানুষের জীবনমান, যোগাযোগ, শিক্ষা এবং স্বাস্থ্য। এ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমরা মনে করছি যে এই চরমান উন্নয়নের জন্য আমাদের একটা চর বিষয়ক মন্ত্রণালয় এই 31 দফার মধ্যে পাহাড়ি জন্য যেমন একটা পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, এই ধরনের আমাদের চর বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এই গোটা বাংলাদেশের যে চরের মান উন্নয়ন করা যায় কিনা, এটা একটি ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বেবু, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আহ, আপনার এটা বোধহয় প্রশ্ন ছিল না, একটা প্রস্তাবনা ছিল খুব সম্ভব। যতটুকু আমি বুঝি যে একটি প্রস্তাবনা ছিল যে আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন নদীতে, কুড়িগ্রাম অঞ্চল সহ বিভিন্ন জায়গায় বহু মানুষ যারা নদীর ধারে বাস করতেন, যাদের জমি বা ভিটে মাটি নদীতে ভেঙে গিয়েছে, এরকম মানুষগুলো পরবর্তীতে চরে গিয়ে বাস করছেন। অনেক জায়গায় অনেক চর উঠেছে। কোনো কোনো ক্ষেত্রে চরগুলো বেশ বড় হয়ে গিয়েছে। এই চরগুলোকে আমাদের অবশ্যই একটা পরিসংখ্যানের ভিতরে যেমন আনতে হবে, একই সাথে এই চরগুলোতে আমাদের কিছু কিছু বিষয়ের পরিকল্পনা গ্রহণ করতে হবে। চরগুলোতে যে মানুষ রয়েছে তাদের শিক্ষা, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা সামগ্রিকভাবে, তাদের ক্ষেত্র বিশেষে যাতায়াত ব্যবস্থা, এই সবগুলো বিষয় আমাদেরকে বিবেচনার মধ্যে আনতে হবে। আপনি যে প্রস্তাবনাটা দিয়েছেন, আমি দলের পক্ষ থেকে অবশ্যই আমরা দলে এই বিষয়টি আলোচনা করব। দলের সিনিয়র পর্যায়ে আমরা আলোচনা করব। যদি কোনো কিছু সেরকম পরিকল্পনা, এমনি তো পরিকল্পনা অবশ্যই আছে, আলাদাভাবে যেটি বলছেন সেটা করা যায় কিনা আমরা অবশ্যই সেটি বিবেচনা করে দেখব। ধন্যবাদ। জিরারা খাতুন রুজি আমাদের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল, চিলমারি উপজেলা। আমরা আসসালামু অন্য জেলায় যাবো না, কুড়িগ্রামই থাকছি। মাননীয় যে কুড়িগ্রাম। মাননীয় লিডারের কাছে আমার দফা 24 নিয়ে একটা প্রশ্ন। দফা 24-এ বলা আছে, জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এই নারীর অংশগ্রহণ আসলে কিভাবে নিশ্চিত করা হবে, এইটাই আমার প্রশ্ন আর কি। আচ্ছা, ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। যেখানে নারী ভোটার 52%, এর জন্যই প্রশ্নটা যে ক্রমবর্ধমান হারে নারীর অংশগ্রহণ নিশ্চিত, আমরা এই অংশগ্রহণটা, এই ক্রমবর্ধমান হারটা, এইটা একটু ক্লিয়ার করবেন লিডার। আচ্ছা, ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। আহ, আপনার এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি, তারা 6টা কমিশন গঠন করেছে। 6টাই বোধহয়, 6টা কমিশন গঠন করেছে তারা। তো এই কমিশনগুলো বিভিন্ন বিষয় ভিত্তিক। এর মধ্যে যেই কমিশনটি আপনার দেশের সংসদ ব্যবস্থা বা এই বিষয়গুলি নিয়ে কাজ করছে, তারা একটি তাদের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছে। আমাদের এই মুহূর্তে সংসদে নারীদের জন্য 50টি আসন রাখা হয়েছে। আমরা আমাদের প্রস্তাবনায়, বিএনপির প্রস্তাবনায় আমরা বলেছি যে এই সংখ্যাটি নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য এই সংখ্যাটি আমরা 50 থেকে 100 করতে চাই ইনশাল্লাহ আগামী দিনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুযোগ পেলে আমরা এই 50 থেকে নিয়ে নারীদের এটা 100 করতে চাই। এখন আপনি বলছেন কিভাবে? প্রথম হচ্ছে যে, একটি বিষয় হচ্ছে যে এইভাবে করা, অর্থাৎ অধিক সংখ্যক নারীকে সুযোগ দেওয়া, যাতে নারীদের কথাগুলো
সমাজে বা দেশে নারীদের কথাগুলো তারা জাতির সামনে সুবিধা অসুবিধাগুলো উপস্থাপন করতে পারে, এটি একটি উপায়। দ্বিতীয়ত হচ্ছে, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। একটি জিনিস বুঝতে হবে বোন আপনাকে, যে বাংলাদেশের প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই আমাদের যে সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, এখানে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে নারীরা সামনে এগিয়ে আসেন, সেভাবে পরিবেশ তৈরি করতে হবে। সেই জন্য প্রথম যে বিষয়টি ও প্রয়োজন, সেই বিষয়টি হচ্ছে যে একজন নারীকে অবশ্যই আহ, যোগ্যতার ভিত্তিতে গড়ে তুলতে হবে, তাকে গড়ে ওঠার সুযোগ তৈরি করে দিতে হবে। সেই জন্যই শিক্ষার ব্যবস্থা তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছিল। একজন মানুষ যখন মোটামুটিভাবে শিক্ষিত হবেন, যোগ্যতা অর্জন করবেন, তখনই তাকে বিভিন্ন জায়গায় সুযোগ দেওয়ার পরিস্থিতি তৈরি হবে। সংসদে যেরকম আমরা বলেছি 50 থেকে 100 করার জন্য, এভাবেই এরকম আরও যেগুলো জায়গা আছে, যেই জায়গাগুলোতে নারীরা অবদান রাখতে পারবেন। আমি জানি না আপনি জানেন কিনা, যেমন আমাদের বিগত লাস্ট সরকারের সময়, শেষ সরকারের সময় পিএসসি চেয়ারম্যান ছিলেন একজন নারী। এভাবেই বিভিন্ন জায়গায় সুযোগ আমাদের তৈরি করতে হবে, সংসদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যোগ্যতা সম্পন্ন নারীদেরকে স্থান করে দেওয়ার মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে আমরা চেষ্টা করব। এই যে আপনি বললেন যে প্রায় অর্ধেক শতাংশ, টোটাল ভোটার বলেন বা টোটাল আমাদের জনসংখ্যা বলে, তার অর্ধেক কম বেশি নারী আমাদের, এই বৃহৎ জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেশনটা আমরা এভাবেই বাড়াতে চাই, এভাবেই বাড়ানোর পরিকল্পনা। এটি একদিন দুই দিনে হবে না, একটু সময় লাগবে, কিন্তু আমরা যদি প্রথম থেকেই পরিকল্পনা গ্রহণ করি, প্রথম থেকেই দৃঢ় থাকি, ইনশাল্লাহ আমরা সেটি করতে সক্ষম হব। ধন্যবাদ। লালমনিরহাট, লালমনিরহাট ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি লালমনিরহাট থেকে বলছি। আমাদের লালমনিরহাট জেলা বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার সুমন, তাকে প্রশ্নটি করার জন্য। মাননীয় চেয়ারম্যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন এবং একটি প্রস্তাবনা, সেটি হচ্ছে, লালমনিরহাটের যে ক্যামেরা কাজ করছেন, দয়া করে সুমনের দিকে ফোকাসটা দেবেন, আমি সুমনকে দেখতে পাচ্ছি না। ক্যামেরা ওইদিকে দিবে, সুমনের দিকে। ক্যামেরাটা স্টেজের দিকে দেওয়া, স্টেজ থেকে ঘুরিয়ে দয়া করে সুমনের দিকে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ইয়া সুমন। মাননীয় চেয়ারম্যান, রাষ্ট্রের যে কাঠামোগত উন্নয়নের জন্য আপনি যে 31 দফা ঘোষণা করেছেন, এটি আমরা দেখেছি যে সুদূর প্রসারী, কিন্তু এই কার্যক্রম এক্সিকিউট করার জন্য যে দক্ষ জনবল, স্কিল ম্যান পাওয়ার প্রয়োজন আছে আমাদের দেশে, সেটার জন্য ভবিষ্যতে আমরা উন্নত দেশগুলোতে দেখেছি যে মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি থাকে। সেই সেই আদলে কি বাংলাদেশের ভবিষ্যতে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোনো মন্ত্রণালয় আপনি গঠন করবেন কিনা, এটা আমার জানার ইচ্ছা এবং প্রস্তাবনাও থাকবে এই 31 দফার সাথেই। ধন্যবাদ। বিষয়টি আমি না, বিষয়টি হচ্ছে সরকার, আমি গঠন করব কিনা। সরকার থাকবে, জনগণের নির্বাচিত সরকার, তারা গঠন করবে কিনা। আচ্ছা, এখন সুমন, আহ, আমাদের 31 দফার অনেকগুলো বিষয় আছে, মানে 31টা বিষয় আছে। এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, যেহেতু আমরা এইগুলোর বাস্তবায়নের ব্যাপারে কমিটমেন্ট দিয়েছি বাংলাদেশের মানুষের সামনে। আহ, এইগুলো বাস্তবায়ন অনেকগুলো, কম বেশি সবগুলো করতে গেলে এখানে বিভিন্ন ভাগ আছে। কিছু ভাগ আছে রাজনীতিবিদের দায়িত্ব, কিছু ভাগ আছে বিভিন্ন প্রফেশনালসদের দায়িত্ব। তো রাজনীতিবিদদের যেগুলো দায়িত্ব, যেমন আমরা বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করব, এটি রাজনীতিবিদদের কাজ। সংসদে এটি করতে হবে। আমরা বলেছি যে আমরা পরবর্তীতে আমাদের পরিকল্পনা আছে, আমরা সমাজের, আমরা যারা রাজনীতি, রেগুলার রাজনীতি করি, আমরা করি, এর বাইরেও বিভিন্ন মানুষ আছেন যারা বিভিন্নভাবে দেশ গঠনে, জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। তার মধ্যে বিভিন্ন প্রফেশনালস আছেন, শিক্ষক আছেন, তার মধ্যে সাংবাদিক আছেন, লয়ার্স আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন। এদের ভিতরে যারা রাখতে সক্ষম, এই মানুষগুলোকেও সুযোগ করে দেওয়া, তার জন্য আমরা একটা উচ্চ কক্ষ তৈরি করতে চাচ্ছি। প্রথমে প্রাইমারিলি এটা রাজনীতিবিদদেরই কাজ, তো এখানে রাজনীতিবিদদেরকে ভূমিকা রাখতে হবে। ঠিক এর বাইরে আপনি যদি শিক্ষার
বিষয় আমরা যেটা এই যে একটু আগে আমাদেরকে প্রশ্ন করেছে কুড়িগ্রাম থেকে, গাইবান্ধা থেকে লিঙ্কন প্রশ্ন করেছিল, দেখেছেন আপনি। শিক্ষার প্রাইমারি শিক্ষা বলেন বা যে শিক্ষার ব্যাপারে সেকেন্ডারি আমরা শিক্ষার ব্যাপারে বলেছি, এখানে সরকারের কাজ আছে ঠিক, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে শিক্ষকদেরকে। অর্থাৎ বিশাল একটা অংশ কিন্তু শিক্ষক আছেন এবং তাদেরকে আগামী দিনে জাতি গঠনে তাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমরা এখানে বলেছি যে আমরা স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি ঘটাতে চাই, আমাদের 31 দফার মধ্যে আছে। সেক্ষেত্রে স্বাস্থ্যের সাথে বিভিন্ন কাজ আছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন থাকে, কিন্তু এটির বড় অংশ 90% অংশ বা 90%-এর কাছাকাছি অংশ চিকিৎসক বা ফিজিশিয়ান যারা তারা জড়িত আছেন, কাজে তাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে। এভাবে বিভিন্ন বিষয় আছে। তো যাদের যেই বিষয়টি আছে এই মানুষগুলো মোটামুটি তাদের অবস্থান থেকে যদি সঠিক ভূমিকা রাখেন, সঠিক ভূমিকা পালন করেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেক সমস্যা থেকেই কাটিয়ে উঠতে সক্ষম হব। এর বাইরে আপনি যেটা বললেন যে স্পেশাল লোকজন, মানে যাদের স্পেশাল কোয়ালিটি আছে এরকম, দেখুন বাংলাদেশের বহু মানুষ আছেন, বাংলাদেশের বহু মানুষ আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, বিভিন্ন স্পেশালাইজ জায়গায়, কেউ বলতে পারেন রোড কমিউনিকেশনে, কেউ বলতে পারেন রেল কমিউনিকেশনে, কেউ বলতে পারেন শিক্ষার ব্যাপারে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করছেন। আমি মনে করি যদি আমরা কোনো একটা স্কোপ তৈরি করতে পারি যে বিদেশে যারা বাংলাদেশের স্বনামধন্য মানুষ আছেন, বাংলাদেশি নাগরিক কিন্তু বিদেশে সেই দেশের গঠনে ভূমিকা রাখছেন, সেই মানুষগুলোকে যদি আমরা আমন্ত্রণ জানাই, সেই মানুষগুলোকে যদি সুযোগ করে দিতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখানে বিদেশে থাকার কারণে আমি বহু এরকম মানুষের সাথে কথা বলেছি, তারা মানে খুব খুশি হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজগুলো করবেন। কাজে আমরা এইভাবে করতে পারি। আর আপনার যেই পরিকল্পনা বলেছেন যে আমরা এরকম আলাদা কিছু করতে পারি কিনা, তৎকালীন পরিস্থিতি যদি প্রয়োজন মানে ডিমান্ড করে, তৎকালীন পরিস্থিতি যদি ডিমান্ড করে আমরা করা প্রয়োজন, আমরা সেটা অবশ্যই বিবেচনায় নেব, সেটি আমরা অবশ্যই সেরকম একটি ডিপার্টমেন্ট আমরা গঠন করব। ওয়াই নট। ধন্যবাদ মাননীয় ধন্যবাদ। লালমনিরহাট মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি 22 নম্বর অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান ব্যাপারে আপনার ওখানে বেশ কিছু কথা আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের ডিভাইড করা হয়েছিল, একটা স্বাধীনতার সপক্ষে শক্তি বলে, একটা বিপক্ষ শক্তি বলে। এতে হয়েছে কি দুইটা গ্রুপ হয়ে গেছে। যারা মুক্তিযুদ্ধ করেছে আমরা এদেরকে আমাদের ফ্যাসিস্ট সরকার তাদের দিকে টানার একটা চিন্তা ভাবনা করছে, বাকি দেশের আপামর জনগণকে আলাদাভাবে নেওয়ার চিন্তা ভাবনা করছে। এখন আমার প্রশ্ন, এবং হাসিনা সরকার ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে মুক্তিযোদ্ধা অনেক নির্যাতিত এবং নিগৃহীত এবং অপমানিত অনেক হয়েছে। তো আমি এ ব্যাপারে একটি আপনাকে সাজেশন না মানে উপদেশও না, একটা আমি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো মুক্তিযোদ্ধাদের সুরক্ষার জন্য আইনগতভাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া যায় কিনা। আমি বুঝিনি, আরেকবার বলুন। বীর মুক্তিযোদ্ধাদের সুরক্ষা আইন সাংবিধানিক ভাবে স্বীকৃত দেওয়ার জন্য আবেদন করছি। আচ্ছা, তার মানে আপনার এটা প্রশ্ন না, আপনার এটি প্রস্তাবনা। আমরা প্রস্তাবনাটা অবশ্যই নোটের মধ্যে আমাদের রাখবো। দেওয়া যায় কিনা সাংবিধানিকভাবে, এখানে তো এই বিষয়ে আপনার মতন আমারও কিছু ধারণা আছে সংবিধান, বাট আমি তো আর এক্সপার্ট না সংবিধানের ব্যাপারে। এখানে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে এই বিষয়টি আলোচনা করতে হবে। মানে আপনার এটা হচ্ছে প্রস্তাবনা, তাই তো? সুরক্ষায় নিশ্চয়ই পৃথিবীর যে কোনো বহু দেশেই আছে, সেই দেশের বিভিন্ন বিষয় সুরক্ষার জন্য তারা আইন করেছে অনেক কিছু। এটি বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে আমরা আলোচনা অবশ্যই করতে পারি, এবং যদি প্রয়োজন হয় সেটা করা যাবে, কেন না, যদি প্রয়োজন হয়। অনেক ধন্যবাদ আপনাকে। সত্যেন্দ্রনাথ রায়, সদস্য সচিব জাসাস, লালমনিরহাট। 3টা প্রশ্নের শেষ প্রশ্নটা করেন।
জাসাসের সদস্য সচিব। আদাব মাননীয় চেয়ারম্যান, জি আমার আমার প্রশ্ন এবং আমার এটা দাবিও এক প্রকার। আমরা বাংলাদেশে কবি, কণ্ঠযন্ত্র এবং নৃত্যশিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী বহু রয়েছি। বিরাট একটা জনগোষ্ঠী আমরা। আমাদের এই বিরাট জনগোষ্ঠীটা আমরা দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছি এবং অনেকে চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা থেকে শুরু করে আমাদের বিকাশের জন্য আমরা অবহেলিত হয়ে আসছি। আপনার স্বাধীনতা কনসার্ট দেখে আমরা জাসাসের যারা, বিশেষ করে আমার মতো যারা কবি, শিল্পী, সাহিত্যিক, এত আমরা উদ্বুদ্ধ হয়েছি যে সত্যিকারে এই চিন্তা আপনার মাথায় রয়েছে, আমরা মুগ্ধ হয়েছি। কারণ দেশীয় সঙ্গীত শিল্পী এবং দেশীয় যন্ত্র, দেশীয় সংস্কৃতি নিয়ে আপনি চিন্তা চেতনাটা আমাদের উদ্বুদ্ধ করেছে। আমার বিনীত অনুরোধ, 31 দফার মধ্যে আমাদের এই বিরাট একটা জনগোষ্ঠী, যেখানে কবি, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, নৃত্যশিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী, বিরাট একটা জনগোষ্ঠী, এদের বিষয়ে 31 দফায় যদি কিছু সংযুক্ত করা যায়, এর জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনার প্রস্তাবনার জন্য। তবে এরকম কিছু আছে আমাদের, অলরেডি আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে, 31 দফার মধ্যে আছে আমাদের কালচার। দেখুন, বাংলাদেশে আমরা হয়তো যদি ল্যান্ড ওয়াইজ দেখি হয়তো খুব বড় দেশ না, কিন্তু আমরা জনসংখ্যার যদি ভিত্তিতে দেখি বিরাট বড় একটি দেশ। এবং আমাদের যেমন আপনার কুড়িগ্রামের আহ, সাহিত্য সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য আছে, লালমনিরহাটের কিছু বৈশিষ্ট্য আছে, বগুড়ার আছে, আবার ওইদিকে চট্টগ্রামের আছে, আবার কুমিল্লার আছে, আবার এইদিকে কুষ্টিয়ার ওইদিকে আছে। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষ্টি কালচার কতগুলো আছে, একদম 100% এক না, আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য। এবং আহ, আপনাদের কম বেশি মনে আছে, যতবার আমরা দেশ পরিচালনার সুযোগ পেয়েছি আমরা চেষ্টা করেছি দেশীয় কৃষ্টি কালচারকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে আসার। আহ, বেশ কিছু এরকম আপনার মতন যেটা আপনি বলেছেন, অনেক শিল্পী আছেন যারা বিভিন্ন রকম কষ্টে ছিলেন বা চিকিৎসার বিভিন্ন বিষয় ছিল। দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যখন সুযোগ ছিল, উনি কিন্তু এরকম বহু শিল্পী, সাহিত্যিক, এরকম বহু ব্যক্তিকে কিন্তু সহযোগিতা করেছেন সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে, তখন করা হয়েছিল। আমাদের সামগ্রিক চিন্তার মধ্যে যেটি আছে সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের কালচারকে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনি একটু আগে নিশ্চয়ই খেয়াল করেছেন আহ, শিক্ষার, প্রাইমারি শিক্ষা বা টোটাল শিক্ষার ব্যাপারে আমাদের কি পরিকল্পনা কিভাবে, সেখানে কিন্তু আমি একটি বলেছি বিষয়, যে কালচার একটি বিষয় থাকবে। বাচ্চাদের ভিতরে প্রত্যেকটা কম বেশি শিশুর, আপনার এলাকার বাচ্চাদের মধ্যে আপনার এলাকার কালচারের কিছু বিষয় আছে, সেই বিষয়টিকে তাদের মধ্যে নিয়ে আসা, এটি ধারণ তো মানুষই করে নিয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম। কাজে সেজন্যই আমরা চাইছি যে এই বিষয়গুলোকে ইনক্লুড করার জন্য। সামগ্রিকভাবে তো একটি থাকবেই, আবার বিভিন্ন এলাকার কিছু বৈশিষ্ট্য থাকে, সেই জিনিসগুলোকে যাতে আমরা ক্যারি করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্যারি করতে পারে, তারা জানে, তারা শিখে, সেটার যে চিন্তা ভাবনা, তার অংশ হিসাবেই, কিন্তু একটি অংশ হিসাবেই আমরা এই জিনিসটিকে শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইছি। ধন্যবাদ। 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 এবার গাই পলাশবাড়ী উপজেলা, মোহাম্মদ হাসান। আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে আসলে আমি অনারেবল চেয়ারপারসন জনাব তারেক রহমান স্যারের সাথে কথা বলতে পারবো এবং আমার কিছু উপস্থাপনা পেশ করতে পারবো। এই জন্য মহান রব্বুল আলমের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। স্যার, আপনি 26 নম্বর দফায় এখানে যে জিনিসটা উল্লেখ আছে, স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা সেবা এবং শিক্ষা,
আমরা যারা 18 কোটি লোক, সরি 18 কোটি লোক, আমাদের যে ইনকামটা আসে, আমরা যে ইনকাম করি তার লাস্টে কিন্তু আমাদের যখন বয়স হয়ে যায় 40 থেকে 50 বছর বয়স, 60 বছর হয়ে যায়, তখন কিন্তু আমাদের কিন্তু স্বাস্থ্য, বিশেষ করে আমাদের চিকিৎসা ব্যয়ভার অনেক সমস্যা হয়ে যায়। বিশেষ করে আমাদের বাচ্চাদের লেখাপড়ার কষ্ট কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা কিন্তু যদি প্রাইমারি চিন্তা করি, বাট আবার যদি প্রাইভেট অর্গানাইজেশনগুলো চিন্তা করি, তাহলে কিন্তু এটা অনেক ফারাক। তো আমার প্রশ্নটা যে এই ফারাকটা যেন কমানো যায় এবং স্বাস্থ্য খাতে স্পেশাল কোনো কিছু সারপ্লাস দেওয়া যায় কিনা। আর এখন বর্তমানে স্বাস্থ্য খাতে যেভাবে হজ ও বরলা চলছে, আর আমাদের গাইবান্ধা জেলার সবচেয়ে অবহেলিত মানুষ আমাদের যদি কেউ ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে, কাউকে হয়তো বা 1 সপ্তাহ ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন হচ্ছে, দেখা যাচ্ছে তারা 2 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেই ওনারা আর খাচ্ছেন না, কারণ তারা এভাবে বোঝে না। সো আমাদের গাইবান্ধা এই অবহেলিত লোকদের পাশে একজন আমাদের গার্জিয়ান আছেন, অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক স্যার। তো আমাদের একটাই দাবি স্যার, যে আমরা ওনাকে পার্মানেন্ট হিসেবে ইনশাআল্লাহ যদি আমরা ক্ষমতায় যেতে পারি, আমরা কি পূর্ণাঙ্গভাবে ওনাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চাই। এটা আমাদের গাইবান্ধা সর্বস্তর জনগণের এটা প্লিজ স্যার যদি আপনি ক্লিয়ার করতেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। নেক্সট প্রশ্ন। অনিক ফেরদৌস, যুগ্ম আহ্বায়ক গাইবান্ধা সদর উপজেলা যুবদল। অনিক ফেরদৌস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার প্রশ্ন, আপনি যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং কর্মসূচি 31 দফাতে ঘোষণা করেছেন, এই দফার ভিতরে ক্রীড়াঙ্গন নিয়ে আসলে আমাদের এখানে কোনো দফার উল্লেখ নেই। বাংলাদেশের যে ধ্বংসপ্রাপ্ত ক্রীড়াঙ্গন, একে এগিয়ে নেওয়ার জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে এই 31 দফার সঙ্গে এটা সন্নিবেশ করা যায় কিনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আলাদাভাবে অনেক থ্যাংক ইউ। আলাদাভাবে নেই, তবে যদি আপনি খেয়াল করে থাকেন, আমার প্রথম যেই প্রশ্নটি ছিল সেখানে আমি আংশিকভাবে এটি বলেছি। এখন ক্রীড়ার ব্যাপারে এটি বোধহয় খুব ভালো বলতে পারতো আজকে, যদি আমার ছোট ভাই উনি বেঁচে থাকতেন, হয়তো উনি এই ব্যাপারটাই খুব ভালো বলতে পারতেন। তো এখন অবশ্যই এটি এমন একটি বিষয়ের কথা আপনি উল্লেখ করেছেন, যেই বিষয়টা দিয়ে পৃথিবী এই দেশকে চিনবে বা চেনে। যেমন ক্রিকেটের মাধ্যমে আজকে কিন্তু বাংলাদেশকে পৃথিবীর বহু দেশের মানুষ চেনে, বাংলাদেশ নামক দেশটিকে। আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে অবশ্যই এই বিষয়টিতে আমাদেরকে জোর দিতে হবে। এখন একটু আগে যেটা আমি বলেছিলাম, যে আমরা খেলাটাকে সাবজেক্ট মানে পাশ করতে হবে। কেউ যদি ফুটবল খেলে, ফুটবলের যেই প্লেসমেন্টেই সে খেলুক না কেন, তাকে তার ইনস্ট্রাক্টর থাকবে, শিক্ষক থাকবে, এবং তাকে সেই পার্টটাতে পাশ করতে হবে। ব্যাপারটা আমরা এইভাবে রাখতে চাই। কেউ যদি বাস্কেটবল খেলে, তাহলে বাস্কেটবল খেললে তাকে একটা পারফরমেন্সের মধ্যে আসতে হবে যাতে সে পাশ করতে পারে। অর্থাৎ আমরা গুরুত্ব দিতে চাইছি, খেলার উপরে আমরা গুরুত্ব দিতে চাইছি। এখানে আবার আরেকটি বিষয় আছে, আমাদেরকে বাস্তবতা বিবেচনা করতে হবে, যেটি একটি পরিকল্পনার মধ্যে আমাদের আছে, যে যেমন ধরেন অলিম্পিক হোক বা এই ধরনের আন্তর্জাতিক খেলাগুলোতে হোক, আমাদেরকে একটু হিসাব করে নিতে হবে। আবহাওয়ার কারণেই হোক, আমাদের শারীরিক গঠনের কারণেই হোক, সব খেলায় আমরা ভালো করতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে আমাদের শারীরিক গঠন, আমাদের এনার্জি, আমরা বাংলাদেশের মানুষ শারীরিক গঠন, এনার্জি সবকিছু বিবেচনায় কোন কোন খেলায় আমরা ভালো করতে পারবো, এরকম কিছু খেলা বেছে নিতে হবে আমাদেরকে। তার অর্থ এই না যে অন্য খেলাগুলোকে আমরা ডিসকারেজ করবো, না, তা না। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যদি নিজেদেরকে সেভাবে তুলে ধরতে হয়, তাহলে আমাদেরকে কয়েকটি খেলা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমাদেরকে সেই খেলাগুলোতে যারা যোগ্যতার ভিত্তিতে এগিয়ে আসতে সক্ষম হবে, সেই খেলাগুলোর ভিত্তিতে প্রপার ট্রেনিং আমরা তাদেরকে দেব, যাতে করে
ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসবো যাতে করে তারা ইন্টারন্যাশনালি কম্পিট করার মতন যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। খুব সংক্ষেপে বললে আপনার সামনে এই বিষয়টি আমরা তুলে ধরলাম। আর অবশ্যই আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি আহ, বাংলাদেশের আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে স্কুল এবং কলেজ লেভেলে বিশেষ করে খেলাধুলাটাকে এনকারেজ করতে হবে। কারণ বিশেষ করে স্কুল লেভেলে নর্মাল নিয়মেই একটা বাচ্চা যখন খেলাধুলা করবে, খেলাধুলা করার সাথে সাথে যেটা হবে, ও যখন নড়াচড়া করবে, দৌড়াভাগা করবে, স্বাভাবিকভাবে ওর ব্লাড সার্কুলেশন বাড়বে। ওর ব্লাড সার্কুলেশন বাড়লে ব্লাডের মধ্যে অক্সিজেন বেশি যাবে, কারণ অক্সিজেন নেবে তো অক্সিজেন বেশি যাবে, এবং অক্সিজেনটা ব্রেনের মধ্যেও যাবে। আর ব্রেনের মধ্যে যখন অক্সিজেনটা যাবে, ব্রেনটা ওর কাজ করবে বেটার। ফলে শুধু খেলাধুলার জন্যই খেলাধুলা হচ্ছে না, ও খেলাধুলা করার পাশাপাশি ওর যখন বেটার ফিজিক্যাল এবং মেন্টাল ইয়েটা বেটার হবে, আপনার পারফরমেন্সটা বেটার হবে, তখন কিন্তু পড়ালেখাতেও বেটার করবে। তুলনামূলকভাবে পড়ালেখাতেও বেটার করবে। ওর ব্রেন যখন মোর অক্সিজেন যাবে, মোর চিন্তা করতে পারবে, মোর ফাংশনাল হবে ওর ব্রেন, তখন কিন্তু পড়ালেখাতেও বেটার করবে। সেই জন্যই পড়ালেখাতে যেতে বেটার করে, এই জন্যও তাকে খেলাধুলাতে এনকারেজ করতে হবে, ফিজিক্যাল খেলাধুলাতে এনকারেজ করতে হবে। ধন্যবাদ। আমরা পুরো বিষয়টাকে এইভাবে ধন্যবাদ। এবার প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি শ্রী গোবিন্দ কুমার দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গোবিন্দগঞ্জ থানা ছাত্রদল। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনাকে গোবিন্দগঞ্জ থানা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার প্রশ্নটি হচ্ছে 31 দফার ভিতরে দফা নাম্বার 16, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি এখানে একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা এবং আহ, তাদের সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান বলতে রাষ্ট্রের যে মৌলিক অধিকারগুলো থাকে সেগুলো সকল ধর্মের মানুষ সম অধিকারের ভিত্তিতে মানে নিশ্চিত বা কার্যকর ভূমিকায় ভোগ করবে, এইটা যেমন নিশ্চিত করা আছে আপনার এই দফাতে। এর ভিতরে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলিম সম্প্রদায় সহ নানা জাতি বর্ণের মানুষ বসবাস করে। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় ব্যতীত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সকল জাতিগোষ্ঠী থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে তাদের পদায়ন এবং নেতৃত্বের ক্ষেত্রে আপনার বেশি বেশি অংশগ্রহণ করানোর জন্য আমাদের দল আসলে কি রকম কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বা করছে? ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়। ধন্যবাদ কুমার। দেখো ভাই, তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর বোধহয় রয়ে গিয়েছে। তোমার তোমার এই যে আজকে তুমি প্রশ্ন করলে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তুমি যে এখানে দলীয় পরিচয়ের ভিত্তিতে দাঁড়িয়ে আছো, তোমার এই দাঁড়ানো থাকাটাই প্রমাণ করে যে আমরা যোগ্যতার ভিত্তিতে একটা মানুষকে বিবেচনা করছি, তাকে কোথায় পদ দেওয়া যাবে বা তার স্থান দলের ভিতরে কোথায় হবে। আমরা কিন্তু কোনো ধর্ম দিয়ে দেখছি না তাকে, কোনো বর্ণ দিয়ে দেখছি না তাকে, তাকে আমরা তার যোগ্যতার ভিত্তিতে দেখছি, এবং তুমি তার সবচেয়ে বড় প্রমাণ। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে যে আগামী, যেহেতু আপনি বলেছেন যে আমরা আগামী নির্বাচনটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়ের এর আগে একটি দল তারা ভাবতো যে এই সংখ্যা এই সম্প্রদায়ের লোকজন তাদের ভোট ব্যাংক, কিন্তু আমরা সেই জায়গা থেকে যেহেতু নির্বাচন আসন্ন বা নির্বাচন একটা সময় হবে বাংলাদেশে, আমরা সেই নির্বাচনে তাদেরকে আমাদের দলে মানে খুব বেশি পরিমাণ আমাদের দলে তাদের ভোটটা নেওয়ার জন্য এই দলে তাদের অংশগ্রহণের মানে সুযোগটা আমরা আসলে কতটা সহজভাবে করে দিতে পারবো, এই বিষয়ে একটু আপনার কাছে শুনতে চাচ্ছি। দেখো, তোমার আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। সংখ্যাগুরু বা সংখ্যালঘিষ্ঠ আমাদের পরিচয় না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বাংলাদেশী। এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের মানুষ থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, থাকাটাই উচিত। আমরা যেটি করতে চাইছি, আমাদের এই 31 দফা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, অর্থাৎ বাংলাদেশি যারা সেই রকম প্রতিটি মানুষের জন্য আমাদের এই 31 দফা। কাজেই 31 দফা আমরা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ধর্ম বলো, প্রত্যেকটি বর্ণের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। এবং এই 31 দফার
নিজস্ব যে ক্যাপাসিটি, নিজস্ব যে যোগ্যতা, তার ভিত্তিতেই আমরা চাই যে আমাদেরকে কেউ একটি বিশেষভাবে বিবেচনা করবে না, বা আমরাও কাকে ওইভাবে বিশেষভাবে বিবেচনা করব না। আমরা সকলের সহযোগিতা চাই, এবং অবশ্যই আমরা প্রত্যেকটি মানুষের, আমাদের যেই 31 দফা দিয়েছি তার যুক্তি তর্কের ভিত্তিতেই আমরা প্রত্যেকটি ভোটারের ভোট আমরা তো চাইতেই পারি, সেটি তো একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যাশা থাকবেই। ধন্যবাদ ধন্যবাদ। মাননীয় কুমার বসা। কুড়িগ্রাম জেলা ABM মোশাররফ হোসেন। যে মানে এবার আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি এমারুল হক টুটুল, সদস্য সচিব, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, জেলা শাখা কুড়িগ্রাম। কে? এমারুল, এমারুল কে? দাঁড়ান। এমারুল না টুটুলকে? এমারুল হক টুটুল। ইয়েস মিস্টার টুটুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধন্য আপনার সঙ্গে কথা বলতে পেরে, মাননীয় লিডার। আমার যেটা কথা ছিল যে আমাদের কুড়িগ্রামবাসী তথা এই কুড়িগ্রাম লালমনিরহাট অঞ্চলের মানুষের নদী সমস্যা, এখানে আমাদের একটা অনেক আন্দোলন হয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে, সেটার বাস্তবায়ন এবং কুড়িগ্রামের প্রতিটি নদী খনন সহ সেই শাসন, যেটা করলে আমাদের এই কুড়িগ্রামের মানুষের মানে সর্বাত্মক সহযোগিতা হবে। আমাদের যে সমস্যা, দরিদ্রপীড়িত আমাদের মঙ্গা কবলিত মানুষ, এই মানুষগুলো এই প্রতি বৎসর যে সমস্যায় ভোগে, নদী ভাঙন এবং বন্যার কারণে সর্বস্ব হারায়। আমার মনে হয় নদী শাসন এবং তিস্তা মহাপরিকল্পনার মতন কাজ যদি বাস্তবায়িত হয়, তাহলে আমি এই ব্যাপারে আপনার সুপরামর্শ আশা করছি। ধন্যবাদ। আহ, আপনার প্রশ্ন যদি এটা হয়ে থাকে, দেখুন, আহ, আমরা এখন একটা মানে পত্র পত্রিকা খুললে, রেডিও টিভি খুললেই একটি জিনিস দেখতে পাই, সংস্কার সংস্কার। মানে সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত সংস্কার, যেটি নিয়ে কম বেশি আমরা এখানেও আলাপ করছি। আমাদের 31 দফা যে এটি সংস্কারই, কিন্তু এই সংস্কার শুরু কিন্তু করেছে বিএনপি, শুরু করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি যে খাল খননের কথা বললেন, এটিও একটি বিরাট সংস্কার কৃষির জন্য। তো আমাদের কৃষির জন্য, এবং আমরা দেখেছি সেই সময় শহীদ জিয়া যখন খাল খনন শুরু করেন, তখন খাল খননের মাধ্যমে যেভাবে উনি খালগুলোকে পুনর্জীবিত করেছিলেন, ঠিক তার ফলে যেটা হয়েছিল, বন্যার প্রকোপ কমে গিয়েছিল, কৃষি উৎপাদন বেড়ে গিয়েছিল, কারণ কৃষক পানি পেতে, কৃষকের ফসল সময় মতন পানি পাচ্ছিল। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে যে শুকনো মৌসুমে কৃষক পানি ব্যবহার করতে পেরেছে। বিরাট একটি বড় সংস্কার ছিল সেটি, কৃষি ক্ষেত্রে বলুন, সামগ্রিকভাবে দেশের অর্থনীতির ক্ষেত্রে বলুন। এই যে আপনি তিস্তার যেটি কথা বললেন, আপনার নিশ্চয়ই মনে থাকার তো ভুলে যাবার কোনো কারণ নেই, খুব সম্ভব আপনিও সেখানে ছিলেন। কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে লালমনিরহাটে আমাদের যে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন দুলু সাহেব, উনি বিশাল একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন, 2 দিন ব্যাপী একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন। আমি ওখানে আমার বক্তব্য উপস্থাপন করেছি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, যারা এই দেশের পক্ষের শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি, এরকম বহু মানুষ সেখানে বক্তব্য রেখেছেন। কেন? এই যে তিস্তা নিয়ে আমরা দেখেছি বহু রাজনীতি হয়েছে, বাট বিএনপির তিস্তা নিয়ে সবচেয়ে বড় হচ্ছে সেই রাজনীতি, যেই রাজনীতিটা করলে এই দেশের মানুষ কষ্ট লাঘব হবে, এই এলাকার মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে, এই এলাকার কৃষক ও সামগ্রিকভাবে প্রায় 3 কোটি মানুষকে এই নদীর নদীর ভয়াবহতা বা উপকারিতা ছুঁয়ে যায়, সেই 3 কোটি, কম বেশি 3 কোটি মানুষ উপকৃত হবে, এটি হচ্ছে খাল খনন কর্মসূচি। যে কোনো মূল্যে আমরা আগামী দিনে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ খাল খনন কর্মসূচি যে কোনো মূল্যে আমরা শুরু করতে হবে আমাদেরকে। এটি আমাদের অন্যতম একটা প্রায়োরিটি প্রজেক্ট বলেন বা প্রায়োরিটি আমাদের এটা। একই সাথে নদী শাসন বা নদী খনন, এটি আমাদেরকে করতে হবে, বিভিন্ন কারণেই করতে হবে।
আপনার এলাকায় আপনি যে বললেন কেন করতে হবে, এখানকার মানুষের সমস্যা, পানির সমস্যা, হয় কখনো বেশি পানি, হয় কখনো কম পানি, পানির সমস্যা, এটিকে আমাদের একটি নিয়ন্ত্রণে আনতে হবে, যাতে বন্যার ভয়াবহ থেকে আমরা এলাকার মানুষকে রক্ষা করতে পারি। আবার আমাদেরকে এটি করতে হবে যাতে কৃষক সময় মতন পানির সুবিধা পায়। আবার আমাদেরকে এটি করতে হবে যাতে আমরা পানিটাকে ধরে রাখতে পারি, শুষ্ক মৌসুমে আমরা পানিটাকে ব্যবহার করতে পারি। পানিটা যাতে বন্যা হলো হলো কয়দিন, 7 দিন, 10 দিন, 15 দিন থাকলো, আবার চলে গেল সমুদ্রে পানিটা, এটি যাতে না হয়। প্রকৃতির এই সম্পদটাকে আমরা অর্গানাইজ ভাবে যাতে কাজে ধরে রাখতে পারি। কাজে নদী শাসন বা খাল খনন এটি আমাদের অন্যতম প্রায়োরিটি একটি পরিকল্পনা। দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি আমরা যদি এই কাজগুলো সারা বাংলাদেশে, শুধু এই অঞ্চলে না, সারা বাংলাদেশে যেখানে যেখানে যত খাল আছে সেগুলোকে পুনরুদ্ধার করা, সেগুলোকে আবার চলমান করা, সেগুলোকে আবার খালগুলোর মধ্যে পানির স্রোত নিয়ে আসা, অর্থাৎ একটি খাল খালের মতন যাবে। এবং শুধু যে কৃষির জন্য উপকারিতা হয় তা না, আপনার নিশ্চয়ই ধারণা আছে, যেহেতু গ্রামের ছেলে আপনি, আহ, খালগুলোকে যদি আমরা জীবিত করতে পারি, আবার খালগুলোতে যদি পানি থাকে, গ্রামের বহু জায়গা আছে যেখানে পানির একটু কষ্ট থাকে, দৈনন্দিন ব্যবহারের পানিও কষ্ট থাকে, কিন্তু খালের মধ্যে যদি পানি থাকে তখন ওই এলাকার মানুষদেরকে পানির জন্য কষ্ট অনেক কম করতে হয়। কাজে এটিও একটি সবচেয়ে বড়, মানুষকে খাবার পানি হোক বা ব্যবহারের পানি হোক, মিনিমাম কাছাকাছি সুবিধাও যদি পৌঁছে দিতে হয়, সেজন্য আমাদেরকে খালগুলো খনন করা প্রয়োজন। টুটুল, আপনি কি কম বেশি আপনার উত্তর পেয়েছেন? মিস্টার টুটুল, মাইকটা দাও না টুটুল। টোটাল আচ্ছা, মাইক না থাকলে হাত তুলেন, আমি দেখতে পাচ্ছি আপনাকে, হাত তুলে বলেন যদি আপনি স্যাটিসফাইড থাকেন হাত তুলেন। ধন্যবাদ স্যার, আমি আমার উত্তর পেয়েছি এবং ধন্যবাদ। আশা করছি ভালো কিছুই হবে আমাদের। মাইকটা দেন, সামনে দেন। আর যখন খাল খনন হবে কুড়িগ্রামের দিকে, খাল খননে যদি আমি যেতে পারি, আমি যখন যাব আপনি থাকবেন আমার সাথে। ইনশাল্লাহ। এস এম আশরাফুল হক রুবেল, বিএনপি নেতা এবং সাংবাদিক। এস এম আশরাফুল হক রুবেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম অ্যাক্টিং চেয়ারম্যান, আজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার সামনে আজকে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আমি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ফেলোশিপ আমি নিয়েছি এবং সেই সাথে 31 দফা কর্মসূচি আমি গুলশান ভবনে আপনার তখনও ছিলাম। তো আজকে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে প্রযুক্তি খাতে আপনি হচ্ছেন সবচেয়ে বড় উদাহরণ, যিনি বিগত 15 বছরে স্বৈরাচারের সময় আপনি এই ভার্চুয়াল ব্যবস্থা, আপনি এর মাধ্যমে আপনি সারা বাংলাদেশের আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন এবং আপনি প্রমাণ করেছেন যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই আমাদের প্রযুক্তি ব্যবহার করেও আন্দোলন সংগ্রামকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রশ্নটা করেন প্রিয় রুবেল সাহেব। প্রিয় নেতা, আমার প্রশ্ন হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে আমাদের সারা বিশ্বের বৈশ্বিক বাজার হচ্ছে 3 ট্রিলিয়ন মার্কিন ডলারের, কিন্তু বর্তমানে বাংলাদেশে মাত্র 250 কোটি ডলারের বাজার রয়েছে। তো আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার বিষয়ে আপনি বলেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি এই যে বাজারটা রয়েছে, এই বাজারকে আমরা বৃদ্ধি করার জন্য আমরা কি স্কুল পর্যায়ে আমাদের এই কম্পিউটার শিক্ষা এবং বিশেষ করে বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে, এই ইন্টারনেট ব্যবস্থাকে গতিশীল করতে আপনি যদি এই সংসদে আমাদের বিএনপির যদি ক্ষমতায় আসে, তাহলে এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না? রুবেল সাহেব, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখুন, পৃথিবীর আপনি নিজেই সংখ্যাটি বললেন যে এখানে কি পরিমাণ ট্রানজেকশন হয়, 3 ট্রিলিয়ন বোধহয় আপনি বলেছেন। আমার অবশ্য এই মুহূর্তে পরিষ্কার এটার সম্পর্কে ধারণা নেই, আপনি যখন বলেছেন নিশ্চয়ই আপনি জেনে শুনেই বলেছেন। আমাদের রুবেল সাহেব, ডাটা কি ঠিক আছে আপনার? ডাটা জি 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 ঠিক আছে মাননীয় চেয়ারম্যান, ডাটা। আমাদের এই মুহূর্তে আমরা ইয়াং জেনারেশন বলতে যাদেরকে বোঝাই, যাদের বয়স ধরেন আমরা যদি 18 থেকে ধরে নেই 30-এর মধ্যে, এরকম আমাদের
এই এই শ্রেণীর যারা ইয়াং মানুষ আছেন তাদের মধ্যে বহু মানুষ আছে এর বাইরেও বিভিন্নভাবে ট্রেনিং করে আইটি সেক্টরে বহু মানুষ ফ্রিল্যান্সের কাজ করছেন। আচ্ছা, আহ, আমাদের অন্যতম একটি পরিকল্পনার মধ্যে যেটি আছে, আমাদেরকে যদি আহ, বেকার সমস্যার সমাধানটাকে যদি দ্রুত অ্যাড্রেস করতে হয়, তাহলে অবশ্যই এই আইটি সেক্টরে আমাদেরকে জোর দিতে হবে। এখানে বহু কাজ আছে, ছোট 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 বহু কাজ আছে, সেটা ডাটা প্রসেসিং বলেন, কল সেন্টার বলেন, ডিজাইনিং বলেন, এরকম বহু কাজ আছে যেগুলো আমরা আমাদেরকে যেই কাজগুলোর স্কোপ তৈরি করলে আমাদের বহু ইয়াং ছেলে মেয়েদেরকে আমরা জবের একটা অবস্থা, কর্মসংস্থানের একটা অবস্থা তৈরি করে দিতে পারবো। এবং এটা যদি প্রথমত এটা আমাদেরকে আমাদের ইন্টারনেট লাইনটাকে কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপ করতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কয়েকবার বলেছি পেপাল, অর্থাৎ আমাদের এই ইয়াং যারা ছেলেমেয়েরা কাজ করছে এখন এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যারা কাজ করবে, এরা যে ইনকামটা করে সেটা দেশে নিয়ে আসা, তাদের কাছে নিয়ে আসার একটা টেকনিক্যাল বোধহয় কিছু সমস্যা রয়ে গেছে এখন এটা সমাধান করা সম্ভব হয়নি। এটা পেপালের মাধ্যমে যদি পেপালকে বাংলাদেশে নিয়ে আসা যায় তাহলে সাথে সাথে এই জিনিসটার সমাধান করা সম্ভব হবে। আমাদের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যে এই সমস্যার সমাধানটা করা, পেপালের এই সমস্যার সমাধানটা করা, এটি আমাদের অন্যতম লক্ষ্য। এটি গেল এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যারা করছেন করছেন, কিন্তু এক্ষেত্রে আমরা প্রথমে হয়তো আমরা সব জায়গায় পারবো না, আমরা বড় বড় কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা করার চেষ্টা করব, যে কিছু কিছু ক্ষেত্রে কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা, যে বেসিক কতগুলো ট্রেনিং হলে আপনি একটা ছেলে বা একটা মেয়ে বেসিক কিছু ট্রেনিং পেলে, ডিজাইনিং সহ আপনার ডাটা প্রসেসিং এর কিছু ট্রেনিং পেলে, তাহলে সে নিজে থেকেই কাজটা শুরু করতে পারবে, একটি পিসি বা একটি ল্যাপটপ নিয়ে সে কাজটা শুরু করতে পারবে। এই স্কোপটা তাদের জন্য তৈরি করা, মোটামুটি স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু ট্রেনিং সেন্টার তৈরি করা সরকারের পক্ষ থেকে, সো দ্যাট সেখানে যারা আগ্রহী হবে তারা সেখানে আসতে পারবে, ট্রেনিংটা নিতে পারবে এবং যাতে সে কাজটা করতে পারে। অর্থাৎ অন অ্যান এভারেজ আমাদের একটা টার্গেট আছে যে আমরা যত দ্রুত সম্ভব যত বেশি সংখ্যক ইয়াং জেনারেশনের মানুষকে, ইয়াং শুধু না, যাদের ক্যাপাসিটি আছে, যারা পারবেন, মানে মাসে ধরেন মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা মিনিমাম একটা তার ইনকামের ব্যবস্থা করে দেওয়া ফ্রম দি আইটি সেক্টর, এটি একটি আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। পেয়েছেন রুবেল আপনার মোটামুটি আপনি রাশেদুল ইসলাম কাজল। জি জি, আপনাকে ধন্যবাদ। রাশেদুল ইসলাম কাজল। রাশেদুল ইসলাম কাজল, সদস্য সচিব, কুড়িগ্রাম পৌর যুব দল। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি একটা প্রশ্ন করছিলাম, বিএনপি নির্বাচিত হলে বেকারত্ব কিভাবে নিরসন করা হবে? কারণ আমাদের মহাসচিব স্যার 2 দিন আগে বা 3 দিন আগে বলছিল 1 কোটি লোকের বেকারত্ব, 1 কোটি লোকের চাকরি বেকারত্ব দূর করানো সম্ভব, আমরা সেটা করব। এটা কিভাবে সম্ভব? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের কাছে আমার এটা প্রশ্ন। আচ্ছা কাজল, একটা এই প্রশ্নের কিছুটা উত্তর আমি আগের রুবেলের প্রশ্নের জবাবে বলেছি। সেখানে নিশ্চয়ই আপনি শুনেন নাই বোধহয়, শুনলে হয়তো, যাই হোক কিছুটা ওখান থেকে পেয়েছেন। আপনার অনেকগুলো সেক্টর আছে, অনেক সেক্টর আছে যেখানে বহু মানুষের কর্মসংস্থান করা সম্ভব হবে। একটি সেক্টরের কথা আমি বলেছি। আপনি যদি খেয়াল করে থাকেন, একদম প্রথম যে প্রশ্নটার উত্তর ছিল শিক্ষার ব্যাপারে, সেখানে কিন্তু আমি কতগুলো সাবজেক্ট বলেছি। যেমন ধরেন আমি ওখানে বলেছি যে ধরেন 5টা ভাষা, ইংরেজি ধরেন, ফ্রেঞ্চ ধরেন, জার্মান ধরেন, অ্যারাবিক ধরেন, তারপরে ম্যান্ডারিন ধরেন, 5টা ভাষা। এখন এই 5টা ভাষায় যদি আপনি শিক্ষক, প্রাইমারি বাচ্চাদেরকে শেখানোর জন্য বা সেকেন্ডারি বাচ্চাদেরকে এই ভাষাগুলো শেখানোর জন্য যদি আপনি শিক্ষক নেন, আপনি যদি এক একটা ভাষার জন্য মিনিমাম 10,000 শিক্ষকও সরকার অ্যাপয়েন্ট করে, তাহলে আপনার 5-10কে 50,000 শিক্ষক কিন্তু এখানেই আপনি নিয়োগ দিচ্ছেন। এবং এই সকল শিক্ষক কিন্তু আপনার মতন ইয়াং ছেলেমেয়েরাই হবে, কিন্তু আপনার মতন ইয়াং ছেলেমেয়েরাই, যাদেরকে একটি ভাষা সাধারণত 3 মাসের মধ্যে একটি ভাষা শেখা যায়।
3 থেকে 4 মাসের মধ্যে আপনি ভাষা শিখতে পারেন, যেটি পরিকল্পনার অংশ, যে আমরা এরকম আপনার মতন ইয়াং যারা আছে, যাদের সেই স্কোপ আছে, স্ক্রুটিনির মাধ্যমে তাদেরকে আমরা ভাষাগুলো শিক্ষা দেবো, শিক্ষা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিব আমরা। এটা গেল শিক্ষার ক্ষেত্রে একটা শুধু ভাষা। তারপরে আমি কি বলেছি, আমি বলেছি যে আপনার এক একটা বাচ্চাকে আমরা শিখাবো ধরেন খেলাধুলা। আপনি যদি 5টা খেলার আইটেম রাখেন, আপনি যদি ফুটবল রাখেন, আপনি যদি মেয়েদের জন্য হ্যান্ডবলের শিক্ষক রাখেন, আপনি যদি ফুটবলের ক্রিকেটের টিচার রাখেন, এরকম যদি 5টা খেলার ক্ষেত্রে আপনি রাখেন, তাহলে এখানে আরো 10,000 করে 50,000 শিক্ষক আপনি অ্যাপয়েন্ট করছেন। তার মানে 50,000 আগের আগের এই 50,000 1 লাখ শিক্ষক কিন্তু আপনি এখানে নিয়োগ করলেন, শুধু একটা ডিপার্টমেন্টে, শিক্ষা ডিপার্টমেন্টে। এর বাইরে আমি বলেছি তাদেরকে সংস্কৃতি শেখাবো, মিউজিক শেখাবো আমরা তাদেরকে পরিকল্পনার অংশ হিসাবে। আপনি যদি কাউকে হারমোনিয়াম শেখান, কাউকে যদি গিটার শেখান, এইভাবে যদি 3টা 4টা 5টা আপনি আইটেম রাখেন, এখানেও 30 থেকে 40,000 আপনি নিচ্ছেন। এটি গেল শুধু শিক্ষার ক্ষেত্রে। ওখানে আমরা আইটি সেক্টরে করেছি। আচ্ছা, তারপরে যেটা করেছি, শুধু তো সরকারি জব থেকে আমরা এত মানুষকে সরকারের অবস্থান থেকে তো করতে পারবো না, আপনাকে প্রাইভেট এন্টারশিপ করতে হবে। একটি বিষয়ের উপরে আমরা এখন কাজ করছি, যে বিষয়টি প্রাইমারি স্কেলে রয়েছে, এবং কিছুদিনের মধ্যে এটাকে আমরা মোটামুটিভাবে কাগজ কলমে দাঁড় করাবো, এবং ইনশাল্লাহ সুযোগ আসলে আমরা এটা বাস্তবে করব। কি সেটা? সেটি হচ্ছে আপনাদের মধ্যে এখানে নিশ্চয়ই অনেকেই দেখেছেন যে অনলাইনে শপিং হয়। দেশের পুরো বিষয়টা আমার ধারণা নেই, বাট বিদেশে সাধারণত এইসব দেশে, ইউরোপ আমেরিকার এইসব দেশে যেটা হয়, অনলাইন শপিং হয়। তো কেউ বাজারে যাচ্ছে না, হয়তো সময় নেই, কাজের অভাবে সময় করতে পারছে না, অনলাইনে হয়তো একটা জামার অর্ডার দিয়ে দিল। আচ্ছা, সেটা যে অনলাইনের সবচেয়ে বড় যে প্ল্যাটফর্মটা, সেটাকে অ্যামাজন বলে। নিশ্চয়ই দেশের অনেকেই জানেন আপনারা, অ্যামাজন আছে। আবার ধরেন আরেকটি আছে আলিবাবা, চায়নার। এখন এই অ্যামাজন বা আলিবাবা, এরা শত হাজার কোটি ডলারের জিনিস পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিনে তাদের স্টোরে তারা রাখে, এবং সেখান থেকে তারা বিক্রি করে অনলাইনের মাধ্যমে। এখন এই যে জিনিসগুলো কিনছে, আপনি যেমন ধরেন আপনার গলায় যে ফিতাটা আছে, এই যে কার্ডটা, যে ফিতাটা ঝুলছে, আপনার এরকম ফিতা কিনবেন আপনি অনলাইন থেকে, অ্যামাজন থেকে, হ্যাঁ এই সবুজ ফিতাটা অনলাইন থেকে ফিতা কিনবেন। আপনি যদি এটার সার্চ দেন, তাহলে এই ফিতার দেখবেন মিনিমাম 10 থেকে 15 টাইপের চলে আসছে ফিতা অ্যামাজনে যদি যান। এখন এই ফিতাটাতে অ্যামাজন কোনো না কোনো জায়গা থেকে কিনছে, কিন্তু এই ফিতাটা যে বানাচ্ছে, যেই ছোট্ট কারখানাটি বানাচ্ছে, খুব বড় কারখানা না, কিন্তু সেটা ছোট কারখানা, হয়তো 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকার মেশিন বোধহয় ম্যাক্সিমাম, খুব। তো এরকম আরো অনেক ধরনের জিনিস আছে। সে আপনার পকেট খুঁজলে একটা কলম পাওয়া যাবে, ধরেন আমার এই কলমটা, এই কলমটার ফ্যাক্টরি বানানোর খরচ, ফ্যাক্টরির খরচ খুব বেশি না, কিন্তু আপনি যদি অ্যামাজনে এই বল পয়েন্টের সার্চ দেন, আপনি একটা বল পয়েন্ট কিনবেন, কোথা থেকে সার্চ দেন, খুব অল্প দামের মধ্যে এরকম দেখা যাবে 10টা 15টা স্যাম্পল চলে আসছে আপনার কাছে বিভিন্ন টাইপের। তো এখন আমাদের যেটা পরিকল্পনা, খুব সংক্ষেপে, সেটি হচ্ছে, সংক্ষেপে বলছি আমি, পরিকল্পনার বৃহৎ সংক্ষেপ না, সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব বাংলাদেশের এই ধরনের উদ্যোক্তা, ছোট ছোট উদ্যোক্তা, যাদের কাছ থেকে অ্যামাজন অথবা আলিবাবা এরাদের প্রকিউরমেন্ট হাব হবে, অর্থাৎ তারা বাংলাদেশ থেকে এরকম ছোট 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 জিনিস, লক্ষ কোটি টাকার জিনিস তারা কিনে নিয়ে যাবে তাদের স্টোরের জন্য। এবং আপনার কাছে যখন প্রোডাক্ট থাকবে, তখন কিন্তু অটোমেটিক আপনার বিক্রির স্কোপ তৈরি হবে। প্রোডাক্ট না থাকলে আপনি বিক্রি করবেন কি করে? আমরা সেই প্রোডাক্টগুলো বাংলাদেশে তৈরি করতে চাইছি। আমরা এরকম ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে চাইছি। এখন আপনি এই যে ফিতাটা করবেন, আপনি বলতে পারেন এটাতে আর কয়জন, হয়তো 5 জন লোক কাজ করবে। আপনি যদি নিজে উদ্যোক্তা হন, আপনি যদি এরকম ফিতার, হয়তো 25 লাখ টাকার মেশিন পত্র লাগবে, 40 লাখ টাকার, এটি সরকার থেকে আমরা আপনাকে লোন দেওয়ার চেষ্টা করব, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন লোনটি নিয়ে এই মেশিনটা, এই ফিতা তৈরির কাজ হাত দিবেন, আপনি তো এখানে 3 জন 4 জন মানুষকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না? এই ফিতাগুলা বান্ডেল করতে হবে, ফিতাগুলা কাটতে হবে, ফিতাগুলা ট্রাকে উঠাতে হবে, আপনার তো লোক প্রয়োজন আছে, মানুষ প্রয়োজন আছে। তো বক্স করবেন, কার্টুনিং করবেন, প্যাকেট করবেন, লাগবে তো, মানুষ লাগবে তো, 3 জন হোক আর 5 জন হোক। এইভাবে আমরা ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে চাইছি বাংলাদেশে। আমরা বাংলাদেশকে অ্যামাজন
অথবা আলিবাবা, এই যে বিশাল আকারের যে অনলাইন যারা আছে, সেলার যারা আছে, এদের প্রকিউরমেন্ট হাব, অর্থাৎ এরা বাংলাদেশে আসবে, বাংলাদেশে কেমন ছোট 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 হাজারো জিনিস তারা বাংলাদেশ থেকে কিনবে, বাংলাদেশের আপনার মতন উদ্যোক্তাদের কাছে কিনবে। অর্থাৎ আপনার মতন এরকম 10 লক্ষ উদ্যোক্তা তো আমরা তৈরি করতে চাইছি, যেটার মাধ্যমে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছি। কাজল, আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি এতক্ষণ? জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। আমি যদি এখন উল্টা জিজ্ঞেস করি, আমাকে বোঝান তো আপনি কি বুঝেছেন, আমি কি বলেছি আপনি কি বুঝেছেন, পারবেন? স্যার একটা বিষয় আমি এটা বুঝতে পারছি, আমার উদ্যোক্তার উপর আমি ট্রেনিং করছি, কুটির শিল্পতে আমি ট্রেনিং করছি। রাইট, এই এই যে কুটির শিল্প, আমি জানি না আপনারা পড়েছেন কিনা, আমরা যখন স্কুলে পড়তাম, ছোট ছিলাম, আমরা একটা জিনিস মাঝে মাঝে পড়তাম, আমাদের কোনো কোনো সাবজেক্টের মধ্যে ছিল যে আজকে থেকে 40, 50, 60 বছর আগে জাপানের ঘরে ঘরে কুটির শিল্প ছিল, এরকম একটা কথা আমরা পড়তাম। আমরা সেই ঘরে ঘরে এরকম কুটির শিল্প ছোট 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 এরকম তৈরি করতে চাইছি, যেরকম প্রজেক্টের মাধ্যমে দিয়ে চায়নাকে যে আমরা এত কিছু বলি, অনেক মানুষ অনেক কিছু বলে চায়নার এই সেই, চায়নাও কিন্তু এইভাবে করি আজকে এই একটা অবস্থানে তারা এসছে। প্রথমে তাদের ঘরে 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 ছোট ছোট শিল্প ছিল। অর্থাৎ বাংলাদেশে আমরা এরকম সারা দেশে আমরা এরকম উদ্যোক্তা, আপনি উদ্যোক্তা ট্রেনিং করেছেন, এরকম আপনার মতন শত হাজারো উদ্যোক্তা তৈরি করতে যাচ্ছি, আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবেন। ধন্যবাদ। 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 আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লালমনিরহাট শহীদুদ্দিন চৌধুরী আনি, জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি। ধন্যবাদ। জুয়েল বলছে, জুয়েল। প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস রোজি, সভানেত্রী, লালমনিরহাট জেলা মহিলা দল। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরহাট জেলার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় আজকে আপনাকে আমরা প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে পেয়ে আমি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌসারা রোজি, সভানেত্রী, মহিলা দল এবং লালমনিরহাটবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি 31 দফায় বলেছেন যে 31 দফায় 24 নম্বর কলামে যেটা উল্লেখ করা হয়েছে যে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন বাস্তবায়ন পদক্ষেপ নেওয়া বাস্তবায়ন করা হবে। এখানে বলা হয়েছে যে নারী ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনে আংশিকভাবে বিভিন্ন আনুপাতিক হারে ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে তাদেরকে নেওয়া হবে। এবং পরবর্তীতে আরেকটা কথা বলা হয়েছে, যেটা পরিবারের মধ্যে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের নারীদের ক্ষমতায়ন এবং তাদেরকে মানে তাদের মর্যাদা দেওয়া হবে। তা আমি প্রথমেই বলছি যে এই যে 31 দফা যে কর্মসূচিটা, এটা তো গ্রহণ করা হবে আফটার ইলেকশন, অর্থাৎ যখন একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, তারপরে আমাদের এই বিএনপি ক্ষমতায় আসবে এবং 31 দফা কর্মসূচি গ্রহণ করা হবে। কিন্তু তার আগে আমাদের এই নারীদের নিয়ে আপনাদের কি একটু চিন্তা ভাবনা আছে, এবং আপনার যে চিন্তা ভাবনা, সুচিন্ত চিন্তা ভাবনা, সেটা আমি একটু জানতে চাচ্ছি। যে আমাদেরকে নিয়ে এই যে সংরক্ষিত মহিলা আসন কিংবা এই যে স্থানীয় সরকার গঠনে যখন নারীদের আমাদেরকে দেয়া হয়, যখন এই যে মহিলা ভাইস চেয়ারম্যান, কিন্তু শুধু চেয়ারম্যান পদে কেন মহিলাদেরকে নাম রাখা হয় না? এবং আমি এইভাবে আপনার কাছে শুধু জানতে চাচ্ছি যে আফটার ইলেকশন এই 31 দফা যখন বাস্তবায়ন হবে, তখন তার আগের আপনি চিন্তা ভাবনাটা আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আপা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, বাট আপনার প্রশ্নটা তো আমি একটু কনফিউজড অ্যাকচুয়ালি, আপনি কি বলতে চাইছেন আমি নিজেও পরিষ্কার বুঝে উঠতে পারছি না। দেখেন, একটি রাজনৈতিক দল যখন থাকে, একটি রাজনৈতিক দল যখন গঠিত হয়, তাদের কিছু পরিকল্পনা থাকে, এবং তারা পৃথিবীর সব দেশে, ইভেন এই ব্রিটেনেও সেটি যারা যে মেইন যারা রাজনৈতিক দল আছে, তারা তাদের কথা, তাদের প্রকল্প, তাদের পরিকল্পনা জনগণের সামনে উপস্থিত করে, এবং সাথে তারা বলে যে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই কাজগুলো সম্পন্ন করব। নির্বাচনে যদি দেখা যায় যারা জিতেছে, তখন ধরে নেওয়া হয় যে তাদের পরিকল্পনাগুলোকেই অধিকাংশ জনগণ সমর্থন দিয়েছে বলেই তারা জিতেছে।
অর্থাৎ আপনি যে পরিকল্পনাই করেন একটি রাজনৈতিক দল হিসাবে, পরিকল্পনা বাস্তবায়ন তো আপনি বিরোধী দলে থেকে করতে পারবেন না। হ্যাঁ, দলের কিছু সাংগঠনিক পরিকল্পনা থাকে, সেগুলো বাস্তবায়ন আপনি করতে পারবেন, কিন্তু রাষ্ট্রীয় বা সামগ্রিকভাবে দেশ বা মানুষের জন্য যখন আপনি কিছু করতে যাবেন, ডেফিনেটলি আপনাকে সরকারে যেতে হবে, আদারওয়াইজ তো আপনি করতে পারবেন না। তো আমার মনে হয় আপনি আগে কি করব আমি ঠিক জানি না, এটা বলতে আপনি কি বুঝিয়েছেন। আগে তো করার স্কোপ কতটুকু আছে, দলের ভিতরে যদি কিছু করার স্কোপ থাকে সেটা আমরা করতে পারবো, রাষ্ট্রীয় বা সরকারের ক্ষেত্রে তো আমরা করতে পারবো না যতক্ষণ আমরা সরকার গঠনে সক্ষম না হব। আর আপনি বাকিটা বোধহয় আপনার নিজের প্রশ্নের মধ্যেই কম বেশি আপনি উত্তর দিয়ে দিয়েছেন। এখানে একটি বিষয় আছে, দেখুন আমি কিছুক্ষণ আগে আমাদের আরেক বোনের প্রশ্নের উত্তরে বলেছিলাম, আমরা এর মধ্যেই প্রস্তাব করেছি যে সংসদে যে 50টা মহিলা আসন আছে এটিকে আমরা বৃদ্ধি করতে চাই, এটিকে আমরা বাড়াতে চাই, আমরা এটিকে 50 থেকে 100-তে নিতে চাই, এভাবে আমরা এনকারেজমেন্টটা করতে চাই। এটি গেল 1 নম্বর। আমরা একই সাথে আহ, অধিক সংখ্যক নারীকে আমরা শিক্ষিত করতে চাই, যেটি দেশনেত্রী খালেদা জিয়া ওনার গত সরকারের সময় উনি করেছিলেন, গত সরকার এবং তার আগে উনি সেটি শুরু করেছিলেন। স্বাভাবিকভাবেই আপনাকে তো একটা যোগ্যতা অর্জন করতে হবে, নারী পুরুষের বিষয় না, যে কোনো মানুষকেই একটা কাজ দায়িত্ব পালন করতে হলে তো মিনিমাম একটা যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা ছাড়া তো আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। আপনি যেই ভার বইতে পারবেন না, আপনার উপরে যদি ভারটি দিয়ে দেওয়া হয় আপনি নিজেই তো বসে পড়বেন, পড়ে যাবেন, তো আপনি দাঁড়া থাকতে পারবেন না। তো তো ঠিক একইভাবে মিনিমাম যোগ্যতা অর্জন করতে হবে। আচ্ছা, এর বাইরে আপনি আরেকটি যেটি বলেছেন যে সামাজিকভাবে, আচ্ছা এখানে আরেকটি কথা অ্যাড করি, আপনি বলেছেন যে ভাইস চেয়ারম্যান পদে নারীদের আছে, কিন্তু চেয়ারম্যান পদে কেন নেই। দেখুন, ভাইস চেয়ারম্যান পদে নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য একটি পদ নারীদের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু কোথাও কি বলা হয়েছে যে চেয়ারম্যান পদে নারীরা কম্পিট করতে পারবে না? তা তো বলা হয়নি। তার মানে নারী হিসাবে আপনি চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করতে পারবেন, আপনার তো সেই পদ খোলা আছে। সংসদে 300 আসন আছে ইলেক্টেড, এর বাইরে আমরা যে 50 আছে সেটিকে আমরা 100-তে বৃদ্ধি করতে চাইছি, কিন্তু এই 300 আসনের মধ্যে কি কোথাও বলা আছে যে এখানে নারীরা ইলেকশন করতে পারবে না? তা তো বলা নাই। কেউ যদি যোগ্যতা অনুযায়ী 300 আসনের মধ্যে করতে চায় তাহলে অবশ্যই সে করতে পারবে। অর্থাৎ আমরা যে প্রস্তাবনা করেছি 50-টিকে 100-তে বাড়াতে চাই, আপনি যদি তাহলে এভাবে চিন্তা করেন যে তার মানে পুরুষদের জন্য 300 আসন আর নারীদের জন্য কিন্তু 400 আসন ওপেন থাকছে। পুরুষদের জন্য 300 আসন আর কিন্তু নারীদের জন্য পুরো 400 থাকছে, কিন্তু 100 তো থাকছেই। এর বাইরে যেই 300 এক্সিস্টিং আছে সেটিতেও যে কোনো যোগ্যতার ভিত্তিতে যে কোনো নারী আসতেই পারবে, কম্পিট করতেই পারবে, ইলেকশন করতেই পারবে সে। এটি গেল একটা। এখন আসেন, আপনি একটি কথা বোধহয় বলেছেন আপনার প্রশ্নের মধ্যে, যে সামাজিকভাবে কিভাবে আমরা নারীদেরকে আরো মূল্যায়ন করতে পারি বা তাদেরকে এম্পাওয়ার করতে পারি। আহ, আমি জানি না আপনি আমার এর আগে যখন 31 দফা ছিল বা বিভিন্ন আপনি খেয়াল করেছেন কিনা, আমরা সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটির নাম আমরা এখনো ফাইনাল করিনি, আমরা মোটামুটি ভাবে আমরা বলছি ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড নামে সেটিকে আমরা এখন এই মুহূর্তে নাম দিয়েছি, বাট এটাকে পরে নাম হয়তো এটাও থাকতে পারে অথবা অন্য নামও হতে পারে। এখন এই ফ্যামিলি কার্ড যে আমরা দিব, এই ফ্যামিলি কার্ড পরিবার ওয়াইজ দিব আমরা। এরই মধ্যে কম বেশি যে এটির উপরে যে কাজ করছি এরই মধ্যে আমরা বের করেছি বাংলাদেশে কতগুলো পরিবার আছে, ভাগ করে কম বেশি আমরা বের করেছি, প্রায় 4 কোটির মতন পরিবার আছে বাংলাদেশে কম বেশি। এই পরিবার মধ্যে একদম থানা পর্যায় থেকে এই গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর পর্যায় পর্যন্ত, ক্যামেরাম্যান আমাকে স্টেজ না দয়া করে রোজি আপা যেখানে আছেন আপনি ওই যে হ্যাঁ এইভাবে রাখেন ফোকাসিংটা। এই এই, আপনার কার্ডটাকে আমরা পর্যায়ক্রমিকভাবে সারা দেশের সব পরিবার ওয়াইজ আমরা দিব। এখন এই যে পরিবার ওয়াইজ দিব, এই পরিবারের কাকে দিব, কাউকে তো দিতে হবে। আপনার পরিবারে কিন্তু আপনি পাবেন সেই কার্ডটি, কার্ডটি আপনার নামে হবে। আমার পরিবারে এটা আমরা জেনারেল রাখবো, এমন না যে আমরা দুস্থ মানুষকে দেবো সচ্ছল মানুষকে দেবো না, এটি জেনারেল হবে, ইউনিভার্সাল হবে, এটি আমরা সব পরিবারকে দিব। সেই ক্ষেত্রে আমার স্ত্রীও পাবেন, আমার স্ত্রী আমার পরিবারের নামে যেই কার্ডটি আসবে ওটা আমার নামে হবে না, আমার স্ত্রীর নামে ওটি হবে। এখানে যেই আমার ভাইয়েরা বসে আছেন প্রত্যেকটি ফ্যামিলি কার্ড ওনাদের ফ্যামিলির নামে যাবে, কিন্তু একটা ওনাদের নামে হবে না, সব ভাবিদের নামে হবে। আচ্ছা,
কার্ডগুলো। এখন এইটা করার লক্ষ্য বা উদ্দেশ্য কি? এটা করার লক্ষ্য বা উদ্দেশ্য যে দেখেন দেখেন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই, শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশ আছে, এই দেশেও ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি হয়, এইখানকার লোকাল নিউজগুলো দেখলে বোঝা যায়। আহ, অনেক ক্ষেত্রেই নারীরা অনেক সময় পরিবার বা সামাজিকভাবে কোনো কিছু করা থেকে কিছুটা বঞ্চিত থাকেন বা কিছুটা তাদেরকে বাধাগ্রস্ত করা হয়। সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে তার নামে যখন একটা কার্ড যাবে, স্বাভাবিকভাবে সামাজিকভাবে তার নিজের সংসারে হোক, তার বাবা, তার শ্বশুর, যে সংসারেই হোক, যেভাবেই হোক, কিছুটা হলেও তার কিন্তু সম্মান বৃদ্ধি পাবে, একটা আলাদা মূল্যায়ন হবে যে তার নামে রাষ্ট্র থেকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া আছে। এখন এই ফ্যামিলি কার্ডের বিপরীতে আমরা সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে চেষ্টা করব সেই পরিবারটিকে কিছু সহযোগিতা দেওয়ার জন্য, যত সামান্যই হোক, যতটুকুই হোক, সহযোগিতা দেওয়ার জন্য। আচ্ছা, এখন ধরেন আপনার পরিবারে আপনি 4 জন, আমরা ধরবো কিন্তু 4 জনের পরিবার, কোনো পরিবার হয়তো 7 জনও থাকতে পারে, কিন্তু 7 জন দেবো না, আমরা 4 জন হিসাবে সবকিছু করব। এখন আপনার পরিবারে ধরেন কম বেশি মাসে 5 কেজি চাল লাগে, উদাহরণস্বরূপ বলছি। আমরা যদি ফ্যামিলি কার্ডের এগেনস্টে চাল দিই, আপনাকে 5 কেজির জায়গায়, 5 কেজি তো আর দেবো না আমরা সরকার থেকে বা রাষ্ট্র থেকে, 1 কেজি দিব, সে উদাহরণ হিসাবে বলছি। এখন এই 1 কেজির অর্থটা তো আপনার কাছে বেঁচে গেল, তাহলে 1 কেজির খরচটা তো বেঁচে গেল, আপনার খরচ পড়ছে 4 কেজি, তাহলে এই 1 কেজির অর্থটা আপনার কাছে জমা হলো। এভাবে আরও কিছু জিনিস থাকবে। তো ধরেন খাওয়া দাওয়া বাবদ আমরা যদি ধরে নিই উদাহরণ হিসেবে যে একটা পরিবারের মাসে ধরেন 5 থেকে 6 হাজার টাকা খাদ্য খরচ হয় শুধু খাদ্যের পিছনে। এই ফ্যামিলি কার্ডের বিপরীতে যদি আমরা সরকার থেকে 1,500-2,000 ধরেন আমরা সরকার থেকে দিচ্ছি একটা পরিবারকে সহযোগিতা, এই 2,000 টাকা কিন্তু ওই মহিলা বা ওই গৃহিণী সে কিন্তু সেভ করছে, অর্থাৎ 6,000 টাকা যদি তার মাসে খরচ হয়, 2,000 টাকা করে সে কম বেশি সেভ করতে পারছে। তার মানে বছর শেষে তার হাতে জমা হচ্ছে 24,000 টাকা, ধরে নেই আমরা উদাহরণস্বরূপ। এখন আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে যে এই 24,000 টাকা যদি একজন গৃহিণী বা একজন নারী বা একজন মায়ের কাছে, একজন গৃহিণীর কাছে জমা হয়, তার যদি সঞ্চয় হয়, সে প্রথমে কি করে? প্রথমেই সে টাকাটা খরচ করে তার পরিবারের সন্তানদের শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটোর প্রতি প্রথমে সে নজর দেয়। তার মানে এই জিনিসটা যদি আমরা চালাতে সক্ষম হই, আমরা 5-10 বছর পরে কম বেশি শিক্ষিত পরিবার এবং সুস্থ একটি পরিবারকে পাবো। সুস্থ মানে কম অসুখ বিসুখ কম হবে, অর্থাৎ পরিবারের সন্তানেরা কম বেশি সুস্থ থাকবে, পরিবারের সন্তানেরা কম বেশি শিক্ষিত হবে। তারপরে কি করে মহিলারা? তারা তখন দেখে আচ্ছা ঠিক আছে, এটার পাশাপাশি আর কি করা যায়। আপনি তখন ছোট 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 বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্ট করবেন। আপনার হাতে ক্যাশ ক্যাপিটাল আছে, তো ইনভেস্ট করবেন আপনি। ইনভেস্টমেন্টটা যখন হবে, স্বাভাবিকভাবে সেটি যেরকম আস্তে আস্তে দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করবে, একই সাথে আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ আজকে যে মায়ের হাতটা একদম খালি অথবা অসচ্ছল, আমরা ধরে নিচ্ছি 5 থেকে 10 বছর পরে সেই মা বা সেই গৃহিণী, সেই গৃহকর্ত্রী অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছল হবে। অর্থাৎ আপনার যেই লক্ষ্যটা মহিলাদের এম্পাওয়ার করা, তাদেরকে শিক্ষা দীক্ষায় হোক, তাদেরকে অর্থনৈতিকভাবে হোক, তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে গড়ে তোলা, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। অনেকগুলোর মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমেও এই কাজটিকে, লক্ষ্যটা অর্জন করা। মোটামুটিভাবে আপনার প্রশ্নের উত্তর এটাই আমার কাছে মনে হচ্ছে দিতে পারি, আমি তাই দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। বসুন। ধন্যবাদ। প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি AK-M শামসুল হক, উপদেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় চেয়ারম্যান, এই আপনার রাষ্ট্র কাঠামো বিনির্মাণে 31 দফা কর্মসূচি দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন হলো, এই 31 দফা যথাযথভাবে আপনি দিয়েছেন এবং এটা কার্যকর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং আমার প্রশ্ন হচ্ছে যে এই 31 দফার মধ্যে আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী পৃথিবীতে তো শতকরা 10 ভাগ প্রতিবন্ধী,
এই প্রতিবন্ধীদের অধিকার, সুশাসন এবং পুনর্বাসনের জন্য কোনো কর্মসূচি এই 31 দফার মধ্যে নাই। আর এই প্রতিবন্ধীদের জন্য অধিকার এবং তাদের সুশাসন এবং তাদের পুনর্বাসনের জন্য আপনার কোনো দফা সংযুক্ত করে আপনার কোনো কর্মসূচি গ্রহণ করার, পদক্ষেপ গ্রহণ করার ইচ্ছা আছে কিনা, আমার এটাই আমার প্রশ্ন। জি, ধন্যবাদ আপনার এই প্রশ্নটার জন্য, এবং আপনার এই প্রশ্নটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেই প্রশ্নটি আপনি করেছেন, যেই সমস্যাটির কথা আপনি বলেছেন, বাংলাদেশের বহু ঘরে এরকম সমস্যা আছে। এটি সম্পর্কে আমার আগে এতটা ধারণা ছিল না, বা এই মানুষগুলোর বিষয়ে আমার এতটা ধারণা আগে ছিল না যখন আমি দেশে ছিলাম। এই দেশে আসার পরে বিষয়টি আমার নজরে বেশি পড়েছে, বা উপলব্ধিটা বেশি হয়েছে। থাকতেই পারে যে কোনো কারণে একজন মানুষ বিভিন্নভাবে কিছু আহ, প্রতিবন্ধকতার শিকার হতেই পারে, কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি সামাজিকভাবে বা পারিবারিকভাবে এই ধরনের মানুষগুলোকে একটু ঘরবন্দি করে রাখা হয়। আহ, তাদের সমাজে পারিবারিকভাবে সামাজিকভাবে চলাফেরা করাটা খুব ডিফিকাল্ট তাদের জন্য। আমাদের 31 দফা হয়তো পরিষ্কারভাবে এই বিষয়টি নেই, বাট আমাদের আহ, স্বাস্থ্য পরিকল্পনার মধ্যে এই বিষয়টিকে আমরা রেখেছি। এই বিষয়টিকে আমরা রেখেছি। বিভিন্ন রকমের প্রতিবন্ধক মানুষ এই সমাজে আমাদের আছেন, এবং এই মানুষগুলোর আপনার আমার মতন 100% তাদের ন্যায্য অধিকার রয়েছে তাদের সুবিধা পাওয়ার। এই মানুষগুলো চলতে ফিরতে, বাসে উঠতে নামতে, এই দেশে যেরকম দেখি প্রত্যেকটি বাসে, যে বাসগুলো চলে প্রত্যেকটি বাসে এই ধরনের মানুষ যারা আছে, ডিজেবল যারা আছে, তাদের উঠা নামার জন্য আলাদা ব্যবস্থা থাকে। বিভিন্ন প্রতিষ্ঠান আছে এই দেশে, বাংলাদেশেও কিছু কিছু করেছে এখন, বাট এটিকে আমাদের জোর দিতে হবে, এটিকে আমাদের একদম কম্পালসারি করতে হবে। এই ধরনের মানুষ যারা আছে তাদের মধ্যে যারা যে কাজের জন্য যোগ্য, তাদেরকে অবশ্যই সেই কাজে তাদেরকে দিতে হবে চাকরি। আপনি যেরকম কর্মসংস্থান করি, কাজ করি, চাকরি করি, তাদের এই সুযোগ সুবিধাটা তৈরি করতে হবে। আমাদের গ্রেটার স্বাস্থ্য পরিকল্পনার মধ্যে এই বিষয়টি আমাদের রয়েছে, এতটুকু আপনাকে আমি বলতে পারি। এই বিষয়টিকে আমরা যে কোনো সময় থেকে ইনশাল্লাহ আগামী দিনের সুযোগ পেলে এটিকে আমরা আলাদাভাবে এবং খুব সতর্কতার সাথে এটিকে আমরা অ্যাড্রেস করব। আমি কিন্তু গুরুত্ব দিয়েছি অধিকার, সুশাসন এবং পুনর্বাসন, এই বিষয়গুলা। মানে স্বাস্থ্য রক্ষার জন্য আমরা আমাদের হাসপাতালে মিনিমাম সহযোগিতাটা পেয়ে থাকে, কিন্তু তাতে সুস্থ হয় না। কিন্তু চলাচলের অধিকার, তাদেরকে বেঁচে থাকার অধিকার, এরকম আইন হয়েছে 13টা, তাদের 17টা অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তো এই অধিকার প্রায় মাস 6 আগে আপনার ঢাকায় যে কি জায়গাটার নাম, আবহাওয়া অফিসটা যেখানে আছে, আগারগাঁও, ওখানে এই ধরনের যারা মানুষ আছে তাদের একটি ওখানে ওখানে অফিসের মতন আছে, যাদের মাধ্যমে মোটামুটি ভাবে যাদের একটা পুরো বাংলাদেশে এই ধরনের মানুষগুলোর একটা চেইনের মধ্যে যারা আছেন, মাস 6 আগে তাদের সাথে আমার একটি বৈঠক হয়েছিল। তারা তাদের কথাগুলো তুলে ধরেছে, এবং সেখানে আমরা সুযোগ পেলে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব বা উদ্যোগ গ্রহণ করব, সেই বিষয়গুলো আমি তাদের কাছে বলেছিলাম, তুলে ধরেছিলাম। চেয়ারম্যান, আজকে অটিজম দিবস, এই উপলক্ষে আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি সিরাজউদ্দিন সাজু। সিরাজউদ্দিন সাজু, আহ্বায়ক ছাত্রদল। সংক্ষিপ্ত প্রশ্ন করবেন শুধু। গাইবান্ধাকে অনুরোধ করছি সময়ের সংক্ষিপ্ততার কারণে। গাইবান্ধা টুকু ভাই। গাইবান্ধা জেলা, নাহিদুজ্জামান নিশাত, সহসভাপতি, গাইবান্ধা জেলা বিএনপি। সাজু প্রশ্ন করবে না? প্রশ্ন করবেন। সাজু করবে না প্রশ্ন? সাজু নামে, সাজু যে বললো। কে কে করবে একটু বুঝতে পারছি না আমি। নাহিদুজ্জামান নিশাত। ও, নাহিদ, আচ্ছা।
ধন্যবাদ। সহসভাপতি জেলা বিএনপি গাইবান্ধা। আসসালামু আলাইকুম। আমি গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি এবং শাখাটা ফুলছড়ি বাসীর পক্ষ থেকে আমি আমার প্রিয় লিডার জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই ডাক্তার পাবিল ভাইকে যে এত সুন্দর একটা টিম নিয়ে আমাদের অবহেলিত এলাকা গাইবান্ধাতে এসে একটা প্রোগ্রাম করার জন্য, এবং সাদিক ভাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম সম্পন্ন করার জন্য। আমি লিডারের কাছে একটি প্রশ্ন করতে চাই। 22 নম্বর ধারায় মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদানের ব্যাপারে যে কথা বলা হয়েছে, এখানে বিগত দিনে আমরা দেখেছি প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা এই জায়গায় আসছেন এবং মুক্তিযুদ্ধের ভাতার নামে তারা প্রচুর ভাতা নিয়ে চলে গেছেন। এই ভাতাগুলো যারা নিয়েছেন তাদের মানে বিরুদ্ধে কোনো আহ, পদক্ষেপ নেওয়া হবে কিনা, বা ভাতা আমাদের দেশের গরিব জনগণের টাকাটা, এই টাকাটা ফেরত নেওয়া হবে কিনা। আর পাশাপাশি আমি 28 নম্বর ধারাতে একটু আমার এলাকা নদী ভাঙ্গন এলাকা, এখানে বন্যার সময় পানি একদম উছলায় পড়ে এবং যখন বন্যা থাকে না তখন আপনার একজন গর্ভবতী মা যখন অসুস্থ হয় তাকে বহু পথ মানে পার হয়ে আসতে হয়। এই জায়গাটাতে আমাদের রাস্তা মানে শুধু রাস্তা বা নৌকা দিয়ে হয় না। তো এই জায়গাটাতে একটু আপনার পরবর্তী কোনো ইয়ে আছে কিনা, এটাতে আপনার আমাদের দিকে কোনো এই ব্যাপারে কোনো মতামত আছে কিনা? আপনি ধন্যবাদ। প্রশ্নটা কি আরেকবার বলবেন একটু? নদী ভাঙন কি হয়েছে? লম্বা প্রশ্ন তো, যদি একটু সংক্ষেপে বলেন বুঝতে সুবিধা হয়। আমাদের শাখাটা ফুলছড়িতে লিডার যে চরগুলা আছে, এই চরগুলা একদম নদীর মাঝে। তো যখন পানি হয়, বৃষ্টি হয়, বন্যা হয়, তখন নদী মানে যতটুকু আমরা মানে নৌকাতে পারাপার হই, যখন পানি একদম কমে যায় তখন চরে আমাদের প্রচুর হাঁটতে হয়, যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না। আমাদের একজন মায়ের যখন মানে সে প্রেগনেন্ট অবস্থায় থাকে, তাকে যখন চর থেকে গাইবান্ধা জেলায় নিয়ে আসতে হয়, তার খুব মানে পরিস্থিতিটা খুব খারাপ অবস্থা দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমাদের এই এলাকায় মানে ব্রিজের ব্যাপক দরকার, মানে যে জায়গাটা আমাদের প্রত্যেকটা চরে সংযুক্ত করার জন্য। এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি লিডার। আচ্ছা, এখানে নাহিদ, এই প্রশ্ন, এই আপনার কাছাকাছি প্রশ্ন আমাদেরকে আরেকজন করেছিলেন, খুব সম্ভব কুড়িগ্রাম থেকে। তো রুবেল বোধহয়, রুবেল কি টুটুল বোধহয়। তো আপনার, তখন আমি বলেছিলাম যে অনেকগুলো জায়গায় অনেকগুলো চর হয়েছে অনেকগুলো নদীর মধ্যেখানে, এবং বাংলাদেশের বহু মানুষ নদী ভাঙন বিভিন্ন কারণে চরের মধ্যে বসবাস করছে। অনেকগুলো চর আছে বেশ বড় এবং সেখানে বেশ সংখ্যক মানুষ বসবাস করছে। এই মানুষগুলোকে, এই মানুষগুলোর স্বাস্থ্য, সেখানকার ছেলে মেয়েদের শিক্ষা, এই বিষয়গুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কতগুলো আছে ছোট ছোট। তো আপনাকে এখন, আপনি যে ব্রিজের ব্যাপারটা বললেন, দেখুন বাস্তবতাটা একটু বুঝতে হবে। সব জায়গায় তো আমরা ব্রিজ করতে পারবো না, সব জায়গায় মানে আপনার অর্থনীতি একটা ব্যাপার আছে, তো যে সরকারের টাকা তো যখন তখন যা ইচ্ছা বা এভাবে খরচ করতে পারি না, তাই না? আমাকে বুঝে সরকারের টাকা খরচ করতে হবে, কোথায় কতটুকু প্রয়োজন আছে সেই হিসাবে করতে হবে। আহ, তো এখন ব্যাপারটি হচ্ছে যে সেই জন্যই ব্রিজ না করে যেখানে প্রয়োজন আমরা হয়তো বা সেখানে করব, সেটি নিশ্চয়ই ডিপার্টমেন্ট আছে, যেই কনসার্ন ডিপার্টমেন্টগুলো আছে তারা দেখে বলবে কোনটা কতটুকু। বাট যেখানে ধরেন 200 লোক থাকে সেখানে যদি আপনি 500 লোক থাকে সেখানে যদি ব্রিজ করেন, তাহলে তো এটা ফিজিবল হবে না জিনিসটা অর্থনৈতিকভাবে। সেই জন্য আমি বলেছি যে ওইখানে আমরা যেই সমস্যার কথা আপনি বললেন, এই সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য আমরা স্বাস্থ্য বা শিক্ষা, অন্তত এই মেইন দুটো আমরা লোকালি যদি ব্যবস্থা করতে পারি, সেটাতে তুলনামূলকভাবে খরচ অনেক কম হবে, মানুষগুলো উপকৃত হবে। আহ, এইভাবে আমরা, আমাদের চিন্তা ভাবনাটা আছে ইনিশিয়ালি। ধন্যবাদ। ধন্যবাদ জি। আসসালামু আলাইকুম। যেটা বলেছেন, এটাও বিষয়টি আলোচিত হয়েছে এখানে। আমাদের কোন একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, তখন আমি বলেছিলাম বিষয়টি এটি হচ্ছে যে এটার জন্য তো দেশের আইন আছে। রাষ্ট্রের টাকা যদি কেউ তছরুপ করে, কেউ যদি আহ, মানে অসৎ পন্থায় রাষ্ট্রের টাকা নিয়ে যায়, তছরুপ করে, সেটা রাষ্ট্রের আইন আছে, আইন অনুযায়ী বিচার হবে। যেটা প্রচলিত আইন আছে, রাষ্ট্রের আইন আছে, সেই অনুযায়ী বিচার হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। শেষ প্রশ্ন আমাদের ডক্টর জিয়া, সহসভাপতি। ডক্টর জিয়া, সহসভাপতি, সুন্দরগঞ্জ থানা বিএনপি।
বিসমিল্লাহ রহমান রাহিম। 31 দফা কর্মশালার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সুন্দরগঞ্জ উপজেলা এবং গাইবান্ধা জেলাবাসীর পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। রুবেল ভাইয়ের নেতৃত্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সংগ্রামী অভিনন্দন এবং আমার সহযোদ্ধা বৃন্দ, আসসালামু আলাইকুম। কোশ্চেন আমার করেন কোশ্চেন হচ্ছে, স্বাস্থ্য একটি মৌলিক সমস্যা, যে জনগণের মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য। এই স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য শিক্ষার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে মেডিকেল কলেজ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপগ্রেডিং করেছেন। কিন্তু আমাদের একটু স্টেজে দুজন ডক্টর বসেছেন, আমার সঙ্গে একমত পোষণ করবেন যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা জনগণের দোরগোড়া এখন পৌঁছালেও আমরা ঠিকভাবে এখনো দিতে পারিনি। কারণ মানুষের যে স্বাস্থ্য ক্রয় ক্ষমতা আমাদের দেশে, যে গরিব জনগণের পক্ষে সেটাকে পালন করা সম্ভব নয়। হয়তো একটা মোশন বা দুটো মোশন সে চিকিৎসা ব্যয় বহন করতে পারে, কিন্তু পরবর্তী সময় পারে না। আলটিমেটলি এই অসুখগুলি মানুষের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বার্ডেন হিসেবে চলে যায়। সেই জন্য আমি মনে করি যে স্বাস্থ্য ব্যবস্থায় একটি আধুনিকীকরণের জন্য স্বাস্থ্য বীমা প্রথা চালু করা বা সংযোজন করা যায় কিনা, এটি আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কোনো পরিবারের জন্য এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আই এম শিওর ডক্টর পাভেল সাহেব যখন উনি আলোচনা করছিলেন স্বাস্থ্যের বিষয়ে, আমাদের চিন্তা ভাবনা সবকিছু কম বেশি নিশ্চয়ই উনি এক্সপ্লেন করেছেন। তারপরে আপনি এই প্রশ্নটা করলেন। এখানে আমি যেটা বুঝি বা আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে, দেখুন, এই ঘরে আপনি এখন এখানে খুব সম্ভব আপনারা বোধহয় গাইবান্ধা হিসাবে আপনাদের মনে হয় এখানে আজকে থাকার কথা প্রায়, গাইবান্ধাতে আপনারা থাকার কথা 800 জনের মতন এই ঘরে। এখন 800 জন মানুষ যতটুকু এই ঘরটাকে গুছিয়ে রাখতে পারবে, এই ঘরে যদি 50 জন মানুষ থাকে তাহলে তো বেটার গুছিয়ে রাখতে পারবে না, ঘরটা বেটার থাকবে তাহলে গুছিয়ে। তো এখন বাস্তবতাটা আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের কম বেশি মানুষ, আমি যতটুকু দেশে থাকা অবস্থায় গ্রামে গ্রামে ঘুরেছি, কম বেশি সব জায়গায় ঘুরেছি, বলে কাগজ কলমে কেউ বলে 16 কোটি, কেউ বলে 18 কোটি, বাট আমি মনে করি না যে 20 কোটির কম জনসংখ্যা, মিনিমাম 20 কোটি, কোনোভাবেই 20 কোটির কম না। কেউ 18 কোটি বললে আমি মেনে নিতে রাজি না, একদমই রাজি না। আচ্ছা, এখন আপনি আমরা এনএইচএস এর আদলে সাজাতে চাই, এই কথাটি আমরা বলেছি। আমরা অবশ্যই সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো, সেই ব্যাপারে আমাদের সবচেয়ে চেষ্টা থাকবে। বাট ইভেন এই দেশে ইউকের এনএইচএস এর আদলে আমরা বলেছি কথাটা। এখন বাংলাদেশের জনসংখ্যা যদি 20 কোটি হয়ে থাকে, এই দেশের জনসংখ্যা 7 কোটি। আচ্ছা, বিদেশি সহ 7 কোটি, এই দেশে অনেক বিদেশি থাকে, বিদেশি সহ 7 কোটি। তার মানে বাংলাদেশের জনসংখ্যা 3 গুণ বেশি এখান থেকে। কিন্তু এই দেশের, এবং ইউকে বা যুক্তরাজ্য তো স্বাভাবিকভাবে আমাদের থেকে ধনী দেশ, কিন্তু এরাই হিমশিম খাচ্ছে। এদের এনএইচএস ব্যবস্থাটাকে কার্যকরী রাখার জন্য এরাই হিমশিম খাচ্ছে, এবং এদের মানুষ কমপ্লেন করছে যে সুবিধা পাচ্ছে না। তো আমাদের জন্য ব্যাপারটা আরো ত্রাহি, আরো কষ্টকর সামাল দেওয়া, হিউজ বাজেটের দরকার। এর বাইরে বিভিন্ন রকম কারণেই ধরেন মানুষের অসচেতনতা আছে, যার জন্য বহু মানুষ অসুস্থ হয়ে যায়। আমরা প্রথমেই যেটি করতে চাচ্ছি, একটি স্বাস্থ্যের পুরো ব্যবস্থাটার জন্য বেটার করার জন্য আমরা প্রথমেই যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে মানুষকে সচেতন করা। যেই কাজটি কিন্তু ইউরোপে অলরেডি শুরু করেছে গত 5-7 বছর পরে, 5-7 বছর ধরে। শুধু যুক্তরাজ্য না, ইউরোপের বিভিন্ন দেশ যারা ডেমোক্রেটিক দেশ, এরা একটা পলিসি নিয়েছে, অর্থাৎ প্রথমেই মানুষকে সচেতন করে, ভাই মিষ্টি বেশি খেও না, তুমি মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস হবে। তুমি ঘি, লবণ, স্মোকিং এগুলা বাদ দাও, ফ্যাট জিনিস খাওয়া বাদ দাও, তাহলে হার্ট ডিজিজ কম হবে। তুমি এই জিনিসগুলা খেও না, তাহলে কিডনির সমস্যা হবে না। এই 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 জিনিসগুলা, অর্থাৎ মানুষকে প্রথমে সচেতন করা, যে মানুষকে সুস্থ রাখা। তাহলে
কম সংখ্যক মানুষ যদি অসুস্থ হয়, তাহলে যেই কম সংখ্যক মানুষ অসুস্থ হচ্ছে সে যখন হাসপাতালে যাবে, আপনার যেই নার্স ডাক্তার আছে তারা বেটার চিকিৎসা দিতে পারবে, তাই না? আপনি নিজেও বোধহয় একজন চিকিৎসক নাকি? যতটুকু আপনি নিজেও একজন। জি। জি। তো আপনি নিজেই চিকিৎসক হিসেবে আপনি নিজেই জানেন, আপনার যদি 100 জন পেশেন্ট লাইন দেয়, তাহলে আপনি কতটুকু সময় দিবেন, কতটুকু আপনি দরজাটা খুলো। কতটুকু আপনি তাদেরকে টেক কেয়ার করতে পারবেন। কিন্তু 100 জনের জায়গায় যদি আপনি 25 জন পেশেন্ট দেখেন, আপনি অনেক বেটার দেখতে পাবেন, তাদেরকে বেটার সার্ভিস দিতে পারবেন, তাই না? যুক্তি তো তাই বলে। তো আমরা সেই জন্য আমাদের যেটা চিন্তা আছে, আমরা এবং এখানে যেই চিন্তাটা মেইনলি আমাদের আছে যে আমরা আহ, পল্লী চিকিৎসক অথবা হেলথ কেয়ার, নাম যেটাই হোক সেটা আমরা পরে ঠিক করব। আমরা দেশের মানুষকে যাতে কম অসুস্থ হয়, দেশের মানুষ গ্রামে 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 আমরা এইরকম একটি মানুষকে আমরা দেব, যে ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে যে মানুষকে সচেতন করবে যে ভাই তুমি ভাজা পোড়া বেশি খেও না, তাহলে হার্টের সমস্যা কম হবে। ভাই তুমি চিনি কম খাও, তাহলে হার্টের সমস্যা কম হবে। পানিটাকে এভাবে খাও, তাহলে কিডনি বা লিভারের সমস্যা কম হবে। অর্থাৎ তাকে হাইজিন বলেন বা বিভিন্ন বেসিক বিষয়গুলো বলেন, তাদেরকে তাদেরকে সচেতন করা সে বিষয়, যাতে মানুষ বা পরিবারগুলোর অসুস্থ হওয়ার সদস্য সংখ্যা কমে যায়, কম মানুষ অসুস্থ হয়। তাহলে যেই মানুষগুলো তার পরবর্তী, কারণ আপনি হাসপাতালের বেড কত বাড়াবেন, ডাক্তার কত বাড়াবেন, নার্স কত বাড়াবেন, হ্যাঁ বাড়ানোর প্রয়োজন আছে, কিন্তু শুধু বিল্ডিং করলেই কি আমার সমস্যার সমাধান হচ্ছে? বিল্ডিং করলেই সমস্যার সমাধান হচ্ছে না। তো শুধু মেশিন তো কত জায়গায় কত কি কিনেছে, এখন দেখা যায় যে মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। এখন সেটা ইচ্ছাকৃতই নষ্ট হোক আর অনিচ্ছাকৃতই নষ্ট হয়ে পড়ে আছে। তো সেই জন্য আপনি যদি প্রথমেই একটা মানুষকে সচেতন রাখতে পারেন যে কিভাবে সে সুস্থ থাকবে, সেক্ষেত্রে এটা উপকার হবে। ইউরোপে করা হচ্ছে। এটার একটা উদ্দেশ্য হচ্ছে এইটা, মানুষকে সচেতন করা যাতে সে অসুস্থ কম হয়। সেকেন্ড আরেকটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে আপনি এখানে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। আমাদের বোন রোজি বা আরেকজন বোন আমাদের প্রশ্ন করেছিলেন নারীদের এম্পাওয়ারমেন্টের ব্যাপারে। আমরা ধরেন এই যে স্বাস্থ্যকর্মী বা পল্লী চিকিৎসক যাই বলি না কেন, যাদেরকে আমরা নিয়োগ করব, এদের মধ্যে যদি ধরেন সাপোজ এক্সাম্পল হিসেবে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দিলাম, এই 1 লক্ষের মধ্যে কিন্তু আমরা 70 বা 80 হাজার নিয়োগ করব কিন্তু মহিলা স্বাস্থ্যকর্মী। আমরা এই জন্য মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ করব, কারণ ওই বোনটা সে কিন্তু ঘরে ঢুকতে পারবে এবং ঘরে ঢুকে সেই ঘরের সেই পরিবারের গৃহিণী বা স্ত্রী যে থাকবে তাকে, কারণ নর্মালি গৃহিণী বা স্ত্রী যে থাকে সেই কিন্তু পরিবারের এই খাবার দাবার হাইজিন কম বেশি এগুলো দেখভাল করে। কাজেই তার শ্বশুর বা তার বাবা, তার মা, তার শাশুড়ি, তার স্বামী, তার সন্তান, কার জন্য কি খাওয়ালে স্বাস্থ্য ভালো থাকবে, কিভাবে কি চললে স্বাস্থ্য ভালো থাকবে, এটা যদি মাটাকে বা ওই গৃহিণীকে যদি আমরা সেই নলেজটা দিতে থাকি, আস্তে 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 আমরা একটি সুস্থ পরিবার গড়ে তুলতে পারবো। এবং একটি 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 করে তখন কোটি কোটি, আমরা 4 কোটি পরিবার থাকলে আমরা যদি 2 কোটি পরিবারকেও সুস্থ রাখতে পারি, আপনি হিউজ বাজেট একদিকে যেরকম সেভ করছেন, আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন মহিলাদের, আপনি সচেতনতা বৃদ্ধি করছেন হাইজিন সম্পর্কে, অ্যাট দ্য সেম টাইম আপনি ওইদিকে যেই মানুষগুলো কম অসুস্থ হচ্ছে তাদেরকে আপনি বেটার সার্ভিস দিতে চাচ্ছেন। ব্যাপারটা লং টার্ম ব্যাপার। আমরা জাস্ট 7 দিন 5 বছর 1 বছরের মধ্যে আমরা কিছু করে ফেলতে পারবো না। কিন্তু আমরা যেটাই চিন্তা করি আমাদেরকে সাস্টেনেবল বিষয় চিন্তা করতে হবে, এবং শুধু একটার ব্যাপারে একটা চিন্তা করতে হবে না। কাজ একটা করবো কিন্তু এটার পজিটিভ রেজাল্ট কয়েকটা পেতে হবে আমাদেরকে। আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি, কিন্তু অনেক সময় নষ্ট হয়ে গেছে বিভিন্নভাবে, যে কোনো কারণে আমরা সেই বিতর্কে যাচ্ছি না। সামনে যেই সুযোগ আছে, সময় আছে, আমাদেরকে পুরো জিনিসটা এইভাবে চেষ্টা করতে হবে, এইভাবে সাজাতে হবে, এইভাবে গড়ে তুলতে হবে। জি ডাক্তার, ধন্যবাদ আপনাকে। আপনি স্যাটিসফাইড? ডেফিনেটলি, থ্যাংক ইউ ম্যান। ধন্যবাদ। প্রশ্ন পর্ব শেষ। এ পর্যায়ে কুড়িগ্রাম জেলার বিএনপির সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি। কুড়িগ্রাম জেলা এবিএম মোশাররফ হোসেন। আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। এই পর্যায়ে আজকে কুড়িগ্রাম